ওকে, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে হচ্ছে লেকচার নাম্বার 4 আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব লেকচার নাম্বার 4 এ। সো সবাই একটু ভালোভাবে দেখবা, ক্লাসটা অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট এবং আমাদেরকে দ্রুত আজান দিলে ক্লাসটা শেষ করতে হবে। সো গত ক্লাস পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম তুল্য সংখ্যা। সবাই আস্তে আস্তে আসো, ইকুইভ্যালেন্ট নাম্বার অর্থাৎ তুল্য সংখ্যা, ইকুইভ্যালেন্ট নাম্বার অর্থাৎ তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে তাড়াতাড়ি জানাও। ক্লিয়ার হলে বলো ইয়েস, আর ক্লিয়ার না হলে লিখো নো। ক্লিয়ার হলে লিখো ইয়েস, ক্লিয়ার না হলে লিখো নো। ওকে, তুল্য সংখ্যা সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো। ক্লিয়ার হলে লিখো ইয়েস, না হলে নো লিখো। ওকে, আচ্ছা। কতক্ষণ টাইম পাস করা মনে হয় আমার এটা ইয়ে হয়ে গেছে। আচ্ছা, এখনো ইয়েস এখনো নো কিছু পাচ্ছি না। ওকে, আচ্ছা, তুল্য সংখ্যা খেয়ে দিয়ে ক্লাস করতেছি। আচ্ছা, ওকে, মাইটার খাওয়ার জন্য রেডি রাখো। আচ্ছা, এরপরে হ্যাঁ, ওকে ওকে বুঝতে পারছি। আচ্ছা, যাদের ক্লিয়ার হয়েছে বলতেছো তারা একটা কাজ করো, H3PO4, H3PO3, H3PO2, H3PO4, H3PO2, H3PO2, PO3, PO4, PO2, এগুলো সবগুলো তুল্য সংখ্যা বের করে দেখাও। সবগুলো তুল্য সংখ্যা বের করে দেখাও। যারা বলতেছো যে ভাইয়া ক্লিয়ার হয়েছে, তুল্য সংখ্যা বের করে দেখাও। তুল্য সংখ্যা বের করে দেখাও। আরে ভাই, মেনশন অনেক দেওয়া হয়েছে, তার কত মেনশন দিবি? ঘুম থেকে ডেকে ডেকে ক্লাস করাবি নাকি সবাইকে? ওরা ঘুমাচ্ছে আর কি। যারা ক্লিয়ার হয়েছে বলছো H3PO4, H3PO2, H3PO3, এই 106 জন নিয়ে কি ক্লাস করব ভাই? রে মা, স্যার আপনি মনে হয় ডিপ্রেশনে পড়ে যান। মনে হয় ডিপ্রেশনে পড়ি না আসলে। তোমরা ক্লাস করলো কি না করলো কি করার আছে? আর কিছু করার আছে? মারি মারি পড়ানো যায়? যেমন আমার ছোট ভাইয়ের এখন পিটাচ্ছে আমার আম্মু, ছোট বোনকে পিটাচ্ছে। শুধু আমি ছাড়া সবাইকে পিটাই। কেন জানো? কেন ওদেরকে জোর জবরদস্তি করে পড়াতে হয় এই লকডাউনে। লকডাউন বলতে স্কুল কলেজ অফ থাকলে তো লকডাউনে বলা হয়, কি করবো আর। দেখো, H3PO4, H3PO2, H3PO2। আমি আর সময় নষ্ট করতেছি না, ক্লাস শুরু করতেছি। ভালোভাবে খেয়াল করে দেখো এই জায়গায়। হ্যাঁ, 3, 2, 1 সৌরভ বলতেছো, ফার্স্ট এরটা 3 বলতেছো। ওকে, আমি কারো তেমন একটা আনসার নিচ্ছি না। বোঝা গেছে 3, 2, 1, 3, 2, 1। আচ্ছা, আর কেউ পারতেছো না? কারো কোনো ইচ্ছাই নাই, মানে একটা কোশ্চেন দিছি সেটা উত্তর দিতে হবে বলে প্রয়োজন মনে করতেছ না। ওকে, ভেরি গুড ভেরি গুড, মানুষ হয়ে যাবা। দেখো, H3PO4 এর তুল্য সংখ্যা, ফার্স্ট অফ অল এটা একটা অ্যাসিড, এটা একটা অ্যাসিড, এটা একটা অ্যাসিড। সো নরমালি তুল্য সংখ্যার ক্ষেত্রে অ্যাসিড কি, মানে অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা কিভাবে বের করে? অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা কিভাবে বের করে? গত ক্লাসে কি শিখেছিলাম? গত ক্লাসে বলেছিলাম যে যতটা প্রোটন দান করতে পারে, ঠিক ততটা তার তুল্য সংখ্যা। অর্থাৎ অ্যাসিডের ক্ষেত্রে সে যতটা প্রোটন দান করতে পারবে তার তুল্য সংখ্যা ততটুকু হবে। যেমন আমরা বলছিলাম সালফিউরিক অ্যাসিড প্রোটন কয়টা দান করছে? 2টা। HCl প্রোটন কয়টা দান করছে? 1টা। নাইট্রিক অ্যাসিড প্রোটন কয়টা দান করছে? 1টা। অর্থাৎ যতটা তুল্য সংখ্যা দান করতে পারে, অর্থাৎ যতটা অ্যাসিড দান করতে পারে, মানে যতটা প্রোটন দান করতে পারে, H+ ডোনেট করতে পারে, ঠিক ততটা হচ্ছে তার তুল্য সংখ্যা। তো স্বাভাবিকভাবে দেখে মনে হচ্ছে তার তুল্য সংখ্যা 3, 3, 3। না ভাইয়া, এখানে কথা আছে, সেটা হচ্ছে স্ট্রাকচার। যেমন আমরা কিন্তু স্ট্রাকচার নিয়ে কিন্তু পড়াশোনা করি নাই, তো স্ট্রাকচার কিভাবে মেক করতে হয় কিন্তু আমরা জানি না। জানি? আচ্ছা, আমাকে বলো ফসফরাসের হাত কয়টা আছে? 5টা। কেমনে ভাই? ফসফরাসের লাস্ট ইলেকট্রন কয়টা আছে? খেয়াল করে দেখো তো। 2, 8, 2, 8 এবং 5 না? ফসফরাস 15 না? 2, 8, 1s2, 2s2, 2p6, এরপরে 3s2, 3p3। তো লাস্ট শেলে ইলেকট্রন কয়টা আছে? 5টা। মনে রাখবা, লাস্ট শেলে যা যতটা ইলেকট্রন থাকে
নরমালি ঠিক তার যোজনী হচ্ছে অতটুকু হয়ে থাকে। ধর আমি যদি বলি ধরো বললাম যে ম্যাগনেসিয়ামের লাস্ট ইলেকট্রন কয়টা আছে? 2টা, তো তার তুল্য সংখ্যা কত? 2। ফসফরাসের তুল্য সংখ্যা কত হয়? তুল্য সংখ্যা যদি বলি, তুল্য সংখ্যা না, যোজনী মানে যোজনী বলতেছি আমি, ফার্স্টে আগে যোজনীর কথা বলতেছি। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, ম্যাগনেসিয়ামের লাস্ট ইলেকট্রন কয়টা আছে? 2টা, তো তার যোজনী কত? 2। অ্যালুমিনিয়ামের লাস্ট ইলেকট্রন কয়টা আছে? 3টা, তার যোজনী কত? 3। অবশ্যই এগুলো এক্সেপশনাল আছে। তো ঠিক কিভাবে দেখবা ফসফরাসের লাস্ট ইলেকট্রন কয়টা আছে? 5টা, তো তার যোজনী 5। যোজনী 5 মানে তার হাত ম্যাক্সিমাম 5টা। ফসফরাসের লাস্ট ইলেকট্রন আছে 5টা মানে হচ্ছে কি 3s2 3p3। যোজনী 5টা মানে হচ্ছে তার হাত 5টা, আর তার হাত 5টা মানে তার শেলে তার লাস্ট ইলেকট্রন কয়টা আছে? 5টা আছে। সো তার লাস্ট ইলেকট্রন 5টা ইকুয়াল টু তার যোজনী ইকুয়াল টু তার ভ্যালেন্সি। যাহাই ভ্যালেন্সি তাহাই যোজনী। ভ্যালেন্সির বাংলা অর্থ হচ্ছে যোজনী। এখন যোজনী মানে বুঝাচ্ছে তার হাত না, তো তার সর্বোচ্চ হাত কয়টা হবে? 5টা হবে। এবং এখানে মধু উপরে যখন দিবা খেয়াল করে দেখো এখানে কিন্তু কি আছে? অক্সিজেন আছে। তো অক্সিজেন তুমি এখানে দিলে একটা, এখানে অক্সিজেন দিলে একটা, এখানে অক্সিজেন দিলে একটা, এখানে অক্সিজেন দিলে একটা, 3টা অক্সিজেন এখানে বসালা। বাট এখানে অক্সিজেন কয়টা আছে? 4টা আছে। এখানে 3টা বসালে ওখানে একটা বসালা, 4টা হইছে। হাইড্রোজেন কয়টা আছে? 3টা বসাইলা। সো হাইড্রোজেন এখানে 3টা বসাও, এখানে হাইড্রোজেন তুমি 3টা বসাও। খেয়াল করে দেখো অক্সিজেন কয়টা? 4টা। হাইড্রোজেন কয়টা? 3টা। ফসফরাস কয়টা? একটা। বাট আমার ফসফরাসের লাস্ট শেলে ইলেকট্রন 5টা আছে মানে হচ্ছে তার হাত কয়টা হবে? তার ব্যালেন্সই কত? 5। তার যোজনী কত? 5। তো তার যোজনী যদি 5 হয়ে থাকে 1 2 3 4, অক্সিজেনের হাত কয়টা? 2টা। এই অক্সিজেনের হাত কয়টা? 2টা ফিল হইছে? 2টা ফিল হইছে। বাট এই অক্সিজেনের হাত কি 2টা ফিল হইছে? হয় নাই। এটা হচ্ছে আমার H3PO4 স্ট্রাকচার। এখন তুমি যদি বের করো যে ভাই এটার তুল্য সংখ্যা বা যোজনী বা এটার জারণ সংখ্যা বের করে দেখান। ফার্স্ট অফ অল ভাই এটা এটা জারণ সংখ্যা কত? ফসফরাসের জারণ সংখ্যা বের করো। জারণ সংখ্যা কেমনে বের করে? ফার্স্ট অফ অল হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? +1 মানে +3। ফসফরাসের জারণ সংখ্যা বের করতে বলছে x ধরেন। অক্সিজেনের জারণ সংখ্যা বের করতে বলছে না, অক্সিজেন জারণ সংখ্যা আমরা জানি -8। কেন? অক্সিজেন আছে 4টা, একটার জন্য -2, তাহলে -2 × 4 কত? -8 ইকুয়াল টু কত হবে? 0 হবে। সো x ইকুয়াল টু কত হবে? +5 হবে। এই জারণ সংখ্যা +5। বাট এটা আসলে স্ট্রাকচার দিয়ে মিলাতে পারবো? আমাকে বলো ফসফরাসের ইলেকট্রোনেগেটিভিটি কত? 2.1। অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি কত? 3.5। আবারও বলছি ফসফরাস ইলেকট্রোনেগেটিভিটি কত? 2.1। হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কত? তাও কিন্তু 2.1। জানো এটা? অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি কত? 3.5। আমাকে বলো ফসফরাস আর অক্সিজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? অবশ্যই অক্সিজেনের বেশি, কারণ অক্সিজেন 3.5। সো ফসফরাস থেকে ইলেকট্রোনেগেটিভিটি যেহেতু অক্সিজেন বেশি, তাহলে ফসফরাস আর অক্সিজেন কিন্তু কি ইলেকট্রন শেয়ার করছে কয়টা? 2টা শেয়ার করছে। অক্সিজেন কি করে? এই ফসফরাসের ইলেকট্রনটা নিজের দিকে টেনে নিয়ে চলে আসে। কয়টা ইলেকট্রন টেনে নিয়ে আসে? একটা। কে আনে? অক্সিজেন। কার থেকে আনে? ফসফরাস থেকে। তাহলে অক্সিজেনের চার্জ কত? -1। অক্সিজেন ইলেকট্রন টেনে নিয়ে চলে আসে, সেজন্য অক্সিজেনের চার্জ কত? -1। যে টেনে নিয়ে আসবে তার চার্জ হবে মাইনাস, যার থেকে টেনে নিয়ে আসছে তার চার্জ কত? প্লাস। ঠিক কিভাবে এই অক্সিজেন ফসফরাস থেকে ইলেকট্রন টেনে নিয়ে চলে আসছে না? কয়টা? একটা। কার থেকে আনছে? ফসফরাস থেকে। এখানেও ফসফরাসের চার্জ কত? +1। আবার এই অক্সিজেন ফসফরাস থেকে ইলেকট্রন টেনে নিয়ে আসছে চলে আসছে, তাহলে এখানে চার্জ কত? +1। মনে রাখবা যার থেকে ইলেকট্রন টেনে নিয়ে চলে আসবে সে প্লাস, যার থেকে ইলেকট্রন টেনে নিয়ে চলে আসবে, যার থেকে আনবে সে প্লাস, যে আনতেছে সে মাইনাস, যে আনতেছে সে মাইনাস, যার থেকে আনবে সে প্লাস। কয়টা টেনে নিয়ে আসছে? একটা, তাহলে একটা প্লাস। যার থেকে টেনে নিয়ে আসছে সে একটা প্লাস হচ্ছে আর কি। যার থেকে টেনে নিয়ে আসছে কার থেকে? ফসফরাস থেকে। উপরে খেয়াল করে দেখো ফসফরাস আর অক্সিজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? অবশ্যই অক্সিজেনের বেশি। অক্সিজেন ফসফরাস থেকে ইলেকট্রন টেনে নিয়ে চলে আসছে কয়টা? একটা বন্ডে যদি একটা টেনে নিয়ে আসে, 2টা বন্ডে 2টা টেনে নিয়ে আসবে, তাহলে এই ক্ষেত্রে তার চার্জ কত হবে? +2। সো 2 3 4 5। এখন প্রশ্ন তুল্য সংখ্যা কত? এটা তো জারণ সংখ্যা বের করছি। তুল্য সংখ্যা কত? তুল্য সংখ্যা এখানে খেয়াল করে দেখো, তুল্য সংখ্যা মানে কি? আমরা জানি এসিডের ক্ষেত্রে সে যতটা প্রোটন দান করতে পারবে ঠিক ততটা তার তুল্য সংখ্যা। এসিডের ক্ষেত্রে ঠিক সে যতটা প্রোটন দান করতে পারবে ঠিক ততটা তার তুল্য সংখ্যা। সো খেয়াল করে দেখো অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? অক্সিজেনের বেশি। সো অক্সিজেন থেকে ইলেকট্রন হাইড্রোজেন টেনে নিতে পারবে না, তাহলে অক্সিজেন কি করে? হাইড্রোজেন থেকে ইলেকট্রন টেনে নিয়ে চলে আসে। কয়টা আনছে? একটা। সো অক্সিজেন -1 আর হাইড্রোজেন +1। হাইড্রোজেন +1, হাইড্রোজেন +1, অক্সিজেন -1। এখন এই যে হাইড্রোজেন যে বের হচ্ছে সেটা কি হিসেবে বের হবে? H+। এখানে যে হাইড্রোজেন যে বের হচ্ছে কি হিসেবে বের হচ্ছে? H+। এখানে যে হাইড্রোজেন বের হবে কি হিসেবে বের হচ্ছে? H+।
কয়টা প্রোটন দান হবে এখানে, মানে কয়টা প্রোটন বেরিয়ে যাবে। হাইড্রোজেন থেকে যখন ইলেকট্রন টেনে নিয়ে চলে আসতেছে অক্সিজেন, হাইড্রোজেন কি সেখানে থাকবে? থাকবে না, হাইড্রোজেন বেরিয়ে যাবে। কেন জানো? কারণ হাইড্রোজেনের সাথে ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপ হওয়ার পরে, রিলেশন ব্রেকআপ হওয়ার পরে কখনো সেখানে আর ইউনিটি থাকা সম্ভব না। তুমি আর আমি কখনো একটা ঘরে থাকতে পারবো না আমাদের মধ্যে ব্রেকআপ হলে। তো সেক্ষেত্রে এইচ 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 তিনটা প্রোটন দান করছে, তার তুল্য সংখ্যা কত হবে? 3। কিন্তু সেম কাহিনী তুমি যদি H3PO3 এর ক্ষেত্রে দেখো, H3PO3 এর ক্ষেত্রে তুমি যদি দেখো, H3PO3 দেখো, খেয়াল করে দেখো, H3PO3 বলছে, তো এখানে ফসফরাস দিলাম, সেম তার দুইটা হাত বলতে অক্সিজেনের সাথে দুইটা হাত হবে, কারণ তার সর্বোচ্চ ব্যালেন্সই কত? 5। এর থেকে বেশি ব্যালেন্সই সে নিতে পারবে না। তার হাইয়েস্ট ব্যালেন্সই কত? 5। এর থেকে বেশি ব্যালেন্সই সে নিতে পারবে না। তাহলে আমি এখানে বসালাম কাকে কাকে? আমি এখানে অক্সিজেনকে বসালাম, যেহেতু অক্সিজেন এখানে কিন্তু একটা কম, এটা অক্সিজেন এখানে একটা কম, 3টা হয়ে গেছে। আর বসানো যাবে? বসানো যাবে না। তাহলে এখানে হাইড্রোজেন বসাও, আর এখানে হাইড্রোজেন কয়টা আছে? 2টা আছে, সো 2টা বসাও। হাইড্রোজেন 2টা না? হ্যাঁ 2টা মিনিট, টোটাল মানে 3টা। সো খেয়াল করে দেখো, এখানে আমার অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভ কার বেশি? অক্সিজেনের বেশি। সো অক্সিজেন কি করে ইলেকট্রন টেনে নিয়ে বের হয়ে যায়? তাহলে কার থেকে টেনে নিচ্ছে? হাইড্রোজেন থেকে। তাহলে হাইড্রোজেন হয়ে যাবে প্লাস, আর অক্সিজেন মাইনাস। খেয়াল করে দেখছো? আচ্ছা এখানে অক্সিজেনের টোটাল চার্জ কত জানো? -1 আর -1 মিলে -2। এখানে কিন্তু -1 আসবে কিন্তু আবার। কেন? কারণ অক্সিজেন কিন্তু হাইড্রোজেন থেকে ইলেকট্রন টেনে নিয়ে যাচ্ছে। আরে ভাই অক্সিজেন ফসফরাস থেকে টেনে নিচ্ছে। কেন? কারণ অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি ফসফরাস অপেক্ষা বেশি। আবার অক্সিজেন হাইড্রোজেন থেকে ইলেকট্রন টেনে নিচ্ছে। কেন? কারণ অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেন থেকে বেশি। টোটাল কত? -2। বুঝা গেছে? এখানে এই জায়গাটা চিন্তা করে দেখো, হাইড্রোজেন এখানে কয়টা বের হবে? 2টা। এখান থেকে হাইড্রোজেন কি বের হতে পারবে? বের হতে পারবে না। কেন? কারণ ফসফরাসের ইলেকট্রোনেগেটিভিটি 2.1 আর হাইড্রোজেন ইলেকট্রোনেগেটিভিটি তাও কিন্তু 2.1। দুইটা সেম। সো ফসফরাস আর হাইড্রোজেনের মধ্যে তেমন কোনো আকর্ষণ নাই, ইলেকট্রনের তেমন কোনো আকর্ষণ নাই, অর্থাৎ এখানে হাইড্রোজেন বের হতে পারবে না। আর যদি হাইড্রোজেন যদি বের হতে না পারে, তাহলে তুল্য সংখ্যা কত হবে? হাইড্রোজেন বের হতে পারতেছে কয়টা? মাত্র 2টা। কারণ এসিডের ক্ষেত্রে, এটা এগুলো সবগুলো এসিড না, এসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা বলা হচ্ছে যে যতটা প্রোটন দান করতে পারবে ঠিক ততটা তার তুল্য সংখ্যা। যে যতটা প্রোটন দান করতে পারবে ঠিক ততটা তার তুল্য সংখ্যা। অর্থাৎ প্রোটন দান করতে পারছে কয়টা? 2টা। তো তার তুল্য সংখ্যা কত হবে? 2। ঠিক আছে, H3PO3 দেখো, PO2 দেখো, ডাবল বন্ড দিলাম এই জায়গায় দিলাম ও, এই জায়গায় দিলাম হাইড্রোজেন, বাকিগুলো কি হবে? হাইড্রোজেন। খেয়াল করে দেখো এই জায়গায় কি হতে পারে, খেয়াল করে দেখো, এখানে হাইড্রোজেন মাত্র শুধু একটা বের হবে। এটা কি বের হবে? হবে না। তার তুল্য সংখ্যা কত হবে? 1। কেন এটা বের হবে না? কারণ ফসফরাস আর হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি সমান থাকার কারণে তারা পরস্পর কোনো ইলেকট্রন টানাটানি করবে না, খিচাখিচি করবে না, অর্থাৎ তাদের মধ্যে কোনো অ্যাট্রাকশন নাই। সব শুধুমাত্র একটা H+ বের হবে এবং তার তুল্য সংখ্যা 1, তুল্য সংখ্যা 2, তুল্য সংখ্যা 3। কারা কারা বুঝছো ভালোভাবে বলো। আচ্ছা ওই 2টা বন্ড থেকে তোরা আসলে কাকে কোশ্চেন আস্ক করস? যখন তুই একটা টিচারকে কোশ্চেন আস্ক করবি তখন বলবি যে ভাইয়া ওইটার দিকে এটা কেন নিবে। তোরা এমন ভাবে কোশ্চেন আস্ক করস যেমন কাকে আস্ক করতেছ আমি বুঝতেছি না। তুই বলছিস যে ভাইয়া কিছু বলছ না, ভাইয়া বলছ না, কিছু বলছ না, বলছে ভাই এটা দিকে কি হয়েছে। এখন কথা হচ্ছে সম্বোধন করবা তো, তাই না? খেয়াল করে দেখো, তুমি বলতেছো ভাইয়া ডাবল বন্ড থেকে কেন নিচ্ছে, ওটা তো সিগমা বন্ড ছিল। সিগমা বন্ড স্টেবল, পাই বন্ড হ্যান ত্যান এগুলো কথা মাথায় আসছে না। দেখো স্টেবিলিটির কোনো কথা আসবে না, সিগমা বন্ড কম বেশি স্টেবল, পাই বন্ড স্টেবল না সেজন্য ইলেকট্রন, এটা কোনো ফ্যাক্ট না। আমাকে বলো সিগমা বন্ড বলো, পাই বন্ড বলো, ইলেকট্রন আছে না? ইলেকট্রন আছে। এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এটা তুই মানস? আচ্ছা ইলেকট্রন যখন থাকে এই জায়গায় কি থাকে? অক্সিজেন থাকে। এই জায়গায় কি থাকে? ফসফরাস থাকে। এখানে তোরা যদি কেউ যদি বলো, যদি এটা কিন্তু স্ট্রাকচার হয় নাই, কখনো এই ধরনের স্ট্রাকচার থাকে না, বাট যদি এরকম যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে চার্জ কত হবে? খেয়াল করে দেখো, অক্সিজেনের এই দুটো ইলেকট্রন আছে না, একটা ইলেকট্রন তো তার আছে, এটা কার ইলেকট্রন? এই ব্ল্যাকটা কার? অক্সিজেনের। আর ফসফরাস, এই যে আমি যদি রেড বলি, এই রেডটা কার? ফসফরাসের। ব্ল্যাকটা কার? অক্সিজেনের। খেয়াল করে দেখো এখানের মধ্যে আমি যখন বলবো, এই যে দেখো এই জায়গায় দেখো, লক্ষ্য করে দেখো এখানের মধ্যে যে এই যে ইলেকট্রন আছে না, ইলেকট্রন তো অক্সিজেনের, তো ফসফরাস থেকে ইলেকট্রন টানতেছে কে? অক্সিজেন। কয়টা? একটা। আবার এখানে টানতেছে কয়টা? যে টানবে তার চার্জ -2, আর যার থেকে টানছে তার চার্জ +2। কেন? অনেকে বলবে স্যার এই দুটো কোথায় গেল? আরে এই দুটো তো নিজের, এটা তো অক্সিজেন নিজের, এটা তো ওরা সমযোজী বন্ধনে শেয়ার করছে।
এই দুটো কেন হিসাব করছো? এই দুটো তো তার কাছে আছে, আমার কাছে যেটা আছে সেটা তো আমি কখনো অ্যাট্রাক্ট করবো না, তাই না? আমার কাছে যেটা না সেটাকে আমি অ্যাট্রাক্ট করবো, অর্থাৎ আমার নজর থাকবে বাইরে। ঘরে যেটা থাকে সেটা আমি কখনো নজর দিই না, আমি বাইরেরটাতে নজর দিই। বাইরেরটা যখন নজর দিচ্ছি, এই যে এটা শেষ, ঠিক আছে? সো এখানে পাই ইলেকট্রন বলো বা সিগমা ইলেকট্রন বলো, এই ধরনের কথাগুলো আসবে না। কথা বোঝা গেছে? আর যারা বলতেছো কয় পেজ ফাঁকা রাখবো, কোনো পেজ ফাঁকা রাখার দরকার নাই, এটা জাস্ট একটা বেসিক পড়ানো হয়েছে। এটা তুমি চাইলে 3 লাইনও লিখতে পারবা, 2 লাইনও লিখতে পারবা, এটা একটা বেসিক পড়াইছি। সো এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। সবার লেখা হয়েছে কিনা বলো, ডান লিখো। সো আস্তে আস্তে আগাচ্ছি। লেখা শেষে? আচ্ছা ঠিক আছে, মুছে দিচ্ছি। এখন খেয়াল করে দেখো, এখন এর পরবর্তী পড়াটা কি। তো তুল্য সংখ্যা নিয়ে আসলে অনেক কিছু বললাম, তুল্য সংখ্যা নিয়ে আসলে অনেকগুলো পড়া আছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ভাই, তুল্য সংখ্যা আমরা কেন পড়তেছি, আজগবি পড়ালেখা কি জন্য পড়তেছি, একটু খেয়াল করে দেখেন ভাই। তুল্য সংখ্যা দিয়ে আপনি অম্লত্ব বের করতে পারবেন, এটা টাইম পাস ছিল না। আপনি অম্লত্ব ও ক্ষারকত্ব বের করতে পারবেন। 1 2 নাম্বার পয়েন্ট কি, আপনি অম্লত্ব এবং ক্ষারকত্ব বের করার পরে আপনি হচ্ছে তুল্যভর বের করতে পারবেন। তুল্যভর, ইকুইভ্যালেন্ট ওয়েট, আপনি তুল্যভর নির্ণয় করতে পারবেন। এরপর আপনি নির্ণয় করতে পারবেন মোলার সংখ্যা, অর্থাৎ আপনি বের করতে পারবেন কি, মোলার অনুপাত। এই মোলার অনুপাত দিয়ে আপনি জারণ বিজারণ সমতাকরণ করতে পারবেন। অথবা এটাকে লিখা হয় মোলার অনুপাত, না লিখলে বলা হয় ও মোল সংখ্যার অনুপাত। আপনি আরেকটা বের করতে পারবেন, জারণ বিজারণ সমতাকরণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা দিয়ে জারণ বিজারণ সমতাকরণ করা যায়। ওই যে আমরা এতদিন ধরে জারণ বিজারণ সমতাকরণ নিয়ে ভয় পাইতাম না, এটা বেসিক কিন্তু এখান থেকে আসছে। বিলিভ হচ্ছে না? জারণ বিজারণ সমতাকরণ খেয়াল করে দেখছো? এবং জারণ বিজারণ সমতাকৃত ম্যাথগুলো করতে পারবো। সো তুল্য সংখ্যা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি অম্লত্ব এবং ক্ষারকত্ব নির্ণয় করতে পারবেন। স্যার কিভাবে? আচ্ছা, ফার্স্ট অফ অল আগে তুল্যপদ দেখাবো নাকি অম্লত্ব এবং ক্ষারকত্ব নির্ণয় করে দেখাবো, কোনটা দেখাবো? আচ্ছা, ফার্স্ট অফ অল খেয়াল করে দেখো, আমাকে পরীক্ষায় বলছে, আচ্ছা আমি অক্সাইডের গুলো দেখাইছি, স্যার দেখান নাই। দেখুন Al2O3, Al2O3 বলছে তুল্য সংখ্যা বের করে দেখাও। কেউ পারবা? অ্যালুমিনিয়াম অক্সাইডের তুল্য সংখ্যা। আচ্ছা, ফার্স্টে বলছে অ্যালুমিনিয়াম অক্সাইডের অম্লত্ব বের করে দেখাও। অ্যালুমিনিয়াম অক্সাইডের কি বের করতে বলছে? অম্লত্ব বের করে দেখাতে বলছে। অ্যালুমিনিয়াম অক্সাইডের অম্লত্ব বের করতে বলছে। অ্যামোনিয়াম, যারা বলছে কত পেজ খালি রাখবো বা 1 পেজ খালি রাখ, 1 পেজ খালি রাখে এখানে চলে আয়, ঠিক আছে? 1 পেজ অথবা আধা পেজ খালি রাখ, সমস্যা নাই, ডিস্টার্ব করিস না প্লিজ। সবাই মনোযোগ দিয়ে পড়তেছে, ঠিক আছে? 3000 কমেন্ট করলে লাভ হবে না, এই ধরনের কমেন্ট করিস না, সবাই মনোযোগ দিয়ে শুনো। কেউ কমেন্ট করলে লাথি মারে তাকে ফেলে দাও। কি বলছি দেখো, Al2O3 বলা হচ্ছে, খুবই ইম্পর্টেন্ট, Al2O3 এর অম্লত্ব কত। আচ্ছা, অম্লত্ব আসতেছি পরে, ফার্স্ট অফ অল Al2O3 এর তুল্য সংখ্যা কত? আচ্ছা, এটা তো একটা অক্সাইড। তুমি বলতে পারো স্যার আপনি আমাকে অম্ল শিখাইছেন, ক্ষার শিখাইছেন, লবণ শিখাইছেন, জারক শিখাইছেন, বিজারক শিখাইছেন, বাট কখনো অক্সাইডের ক্ষেত্রে শিখান নেই। দেখো, অক্সাইডের ক্ষেত্রে আর লবণের ক্ষেত্রে সেম। লবণের ক্ষেত্রে আপনি কিভাবে তুল্য সংখ্যা বের করতেন, ঠিক আছে? কিভাবে অক্সাইডের ক্ষেত্রে? ধাতব অক্সাইড, এটা হোয়াট ইজ ধাতব অক্সাইড? ধাতুর সাথে অক্সিজেন যোগ করলে ধাতব অক্সাইড। ধাতব অক্সাইডের তুল্য সংখ্যা বের করা আর হচ্ছে লবণের তুল্য সংখ্যা বের করা, যে লাও সেই কদু। স্যার কিচ্ছু বুঝে নেই। ফার্স্ট অফ অল Al2O3 কে ভাঙলে কি আসে? অ্যালুমিনিয়াম 3+ না? এবং অ্যালুমিনিয়াম এখানে কয়টা? 2টা না? লবণের ক্ষেত্রে বলছিলাম টোটাল চার্জের সমষ্টি, চার্জ কয়টা আছে? 3টা, বাট অ্যালুমিনিয়াম আছে কয়টা? 2টা। তাহলে তুল্য সংখ্যা কত হবে? 6। ওকে, এখন কেউ যদি আস্ক করে তার অম্লত্ব কত, যাহাই তুল্য সংখ্যা তাহাই অম্লত্ব। আমাকে বলছে Al2O3 এর অম্লত্ব কত। আচ্ছা, ফার্স্ট অফ অল অম্লত্ব কি? অম্লত্ব কেটা, এটা আবার কি জিনিস? আচ্ছা, ধরো আমি তোমাকে বললাম, আচ্ছা এখানে কার কার নাম আছে? প্রথম আছে মাকসুরা। ধরো মাকসুরার নাম দেখতেছি, মাকসুরা হচ্ছে 5টা আম খেতে পারে। মাকসুরা কয়টা আম খেতে পারে? 5টা আম খেতে পারে। সো মাকসুরা যদি 5টা আম খেতে পারে, 5টা আম খেতে পারে, ওকে? মাকসুরা যদি 5টা আম খেতে পারে, তার আমত্ব কত? এরপরে কার নাম আছে? জাহির। ধরো জাহির হচ্ছে 5টা কলা খেতে পারে। যদি আমি জানি সে 5টা কলা থেকে বেশি খায়, 5টা কলা খেতে পারে, তার কলাত্ব কত হবে? মানে এটা হচ্ছে তার একটা ক্ষমতা, মানে আম খাওয়ার ক্ষমতা হচ্ছে আমত্ব, কলাত্ব মানে হচ্ছে কলা খাওয়ার ক্ষমতা। কয়টা ক্ষমতা? 5টা। 5টা, ওকে? আচ্ছা, খেয়াল করে দেখো, 5টা আম খেতে পারলে আমত্ব 5, 5টা কলা খেতে পারলে কলাত্ব 5। ঠিক কিভাবে অম্লত্ব মানে কি?
সে কয়টা অম্ল খেতে পারে, অর্থাৎ Al2O3 কয়টা অম্ল খেতে পারবে সেটা হচ্ছে তার অম্লত্ব। মাথায় ঢুকছে কিছু? সে কয়টা অম্ল খেতে পারবে সেটা হচ্ছে তার অম্লত্ব। তাহলে ভাই এই জায়গায় একটু খেয়াল করে দেখেন, তাহলে আমি ফার্স্টে Al2O3 নিলাম, সে কয়টা অম্ল খেতে পারে, তাহলে একটা অম্ল নিলাম। সবচেয়ে কমন অম্ল কোনটা, ছোটবেলা থেকে পড়ে আসছি পিচ্চি বাচ্চা থেকে, HCl নিলাম। আচ্ছা, এখন সে কয়টা অম্ল খেতে পারবে সেটা বুঝবো কেমনে? অনেকভাবে বুঝার আছে, তবে সবচেয়ে ইজি হচ্ছে তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা কত? 6, তাহলে তার অম্লত্ব 6, তাহলে সে 6টা অম্ল খেতে পারবে। অর্থাৎ কেউ যদি বলে অম্লত্ব কিভাবে বের করবেন, তাকে ফার্স্ট আগে বলুন তুল্য সংখ্যা বের করতে পারেন, তুল্য সংখ্যা বের করেন, তার অম্লত্ব 6, তাহলে সুন্দর করে বসে দাও AlCl3, বাকিটা হচ্ছে কি পানি, বাকিটা হচ্ছে পানি। দেখো ক্লোরিন এখানে কয়টা? 2টা, আর এখানে হাইড্রোজেন কয়টা? 6টা না, তাহলে এখানে 3 বসাও, সমতাকরণ ডান এন্ড ডাস্টেড। অর্থাৎ এখানে Al2O3 এর অম্লত্ব কত? 6। এগুলো পরীক্ষা আজীবন আসছে, এগুলো তোমার কলেজের ফাইনাল পরীক্ষা থেকে শুরু করে অ্যাডমিশন পরীক্ষা পর্যন্ত সব জায়গায় আসবে এগুলো। ওকে, সো Al2O3 এর অম্লত্ব কত? 6, ঠিক আছে? এটা বোঝাচ্ছে হচ্ছে আমার কি, আমার অম্লত্ব, তাই না? আচ্ছা, এখন খেয়াল করে দেখো, ধরো আমি একটা দিলাম H3PO4, আমাকে বলছে H3PO4 এর ক্ষারকত্ব কত, আমাকে বলছে H3PO4 এর ক্ষারকত্ব কত, সে কয়টা ক্ষার খেতে পারে, তার ক্ষারকত্ব। এখন অম্লত্ব ক্ষারকত্ব এগুলো হচ্ছে ভাই কি আসতেছে, ফার্স্ট অফ অল বলেন অম্লত্ব ক্ষারকত্ব ঠিক হচ্ছে কি। আমি একটু তাহলে রুলসটা লিখে দিচ্ছি, স্যার আপনি একটু রুলসটা লিখে দেন। দেখো একটি কি বললাম, দেখো আমি বললাম একটি ক্ষারক বা ধাতব অক্সাইড, একটি যতটা অম্ল খেতে পারে, পারবে এটা? যতটা যতটা অম্ল খেতে পারে ততটা তার অম্লত্ব, যতটা অম্ল খেতে পারে ততটা তার অম্লত্ব, ঠিক আছে? এবং একটি অ্যাসিড বা অধাতব অক্সাইড, একটি অ্যাসিড বা অধাতব অক্সাইড যতটা ক্ষার খেতে পারে, লিখে ফেলো, যতটা ক্ষার খেতে পারে ততটা তার ক্ষারকত্ব। এখন আমি যদি বলি H3PO4 এর ক্ষারকত্ব কত, সে কয়টা ক্ষার খেতে পারে, এখন কয়টা ক্ষার খেতে পারে এটা বুঝবে কেন? আর ভাই তুল্য সংখ্যা বের করবেন, তুল্য সংখ্যা ইকুয়াল টু ক্ষারকত্ব এবং অম্লত্ব। তুল্য সংখ্যা বের করে H3PO4 এর তুল্য সংখ্যা একটু আগে শিখেছিলাম, কয়টা? 3টা, তার ক্ষারকত্ব 3, তার ক্ষারকত্ব কত? 3। নিচে দেখা যাচ্ছে একটু দেখি তো, হ্যাঁ নিচে দেখা যাচ্ছে, খেয়াল করে দেখো ভাইয়া একটু আরেকবার বলেন। আচ্ছা আরেকবার বলতেছি, ফার্স্ট অফ অল এই জায়গায় দেখ H3PO4 তার ক্ষারকত্ব কত, ফার্স্ট একটা সোডিয়াম হাইড্রোক্সাইড নাও, নিছো এই সোডিয়াম হাইড্রোক্সাইড, আমি তো বলছি ভাই H3PO4 তুল্য সংখ্যা কত? 3, তাহলে তার তুল্য সংখ্যা যদি 3 হয় তাহলে তার ক্ষারকত্ব কত হবে? 3, অর্থাৎ সে 3টা ক্ষার খেতে পারে। কিভাবে খেয়াল করে দেখো তো, ফার্স্ট অফ অল সোডিয়াম হচ্ছে প্লাস, OH হচ্ছে মাইনাস, প্লাস কাকে আকর্ষণ করবে? ফসফেট হচ্ছে মাইনাস, প্লাস সবসময় মাইনাসকে আকর্ষণ করবে, সো কি হবে? NaPO4 হবে। ফসফেটের যোজনী কত? 3, কেমনে বুঝছি? এই দেখছো। আচ্ছা আমাকে বলো, আমি এখানে দিলাম অ্যালুমিনিয়াম নাইট্রেট, তাই না? আমাকে বলো নাইট্রেটের যোজনী কত? 1, অ্যালুমিনিয়াম যোজনী কত? 3। সো যার যোজনী তাকে পাশাপাশি বসাবা, নাইট্রেটের যোজনী 1 না, অপোজিট সাইডে বসাবা। যোজনী কখনো পাশাপাশি বসানো উচিত না, মানে পাশাপাশি বসাবা না কখনো, যোজনী অপোজিট সাইডে বসাবা। খেয়াল করে দেখো এখানে সোডিয়াম আর ফসফেটের মধ্যে ফসফেটের যোজনী কত? 3, সোডিয়ামের যোজনী কত? 1। সো ফসফেটের যোজনী 3, 3টা এই জায়গায় বসাবা, সোডিয়ামের পাশে বসাবা, Na3PO4, বাকিটা কি হবে? পানি হবে। সো পানি কিভাবে বের করবো খেয়াল করে দেখো তো, এখানে H কয়টা? 3টা, আর এখানে H কয়টা? 6টা, তাহলে আমি এখানে বসালাম 3, ডান এন্ড ডাস্টেড। আর সোডিয়াম এখানে কয়টা? 3টা, এখানে 3টা, পারফেক্ট না? PO4 এখানে কয়টা? একটা, PO4 এখানে কয়টা? সো আমাকে বলো 3টা কে কি খেতে পারছে? সে ক্ষার খেতে পারছে। সো কখনো আমি কি বিক্রিয়া মুখস্থ করতে হবে? কখনো না, কারণ তুল্য সংখ্যা বের করতে পারলে কাজ শেষ, তুল্য সংখ্যা বের করতে পারলে কাজ শেষ, তুল্য সংখ্যা বের করতে পারলে কাজ শেষ। ওকে, একটা অ্যাসিড কতটা ক্ষার খেতে পারবে তার ক্ষারকত্ব হচ্ছে এটা, এটা ক্ষারকত্ব বের করতে বসে। আরে ভাই চোখ আন্দা নাকি? খেয়াল করে দেখো একটা অ্যাসিড, এটা একটা অ্যাসিড না,
কতটা ক্ষার খেতে পারবে সেটা হচ্ছে তার ক্ষারকত্ব। একটা অ্যাসিড 3টা ক্ষার খেতে পারছে, তার ক্ষারকত্ব হচ্ছে কত? এই তো 3টা ক্ষার খেতে পারছে, তার ক্ষারকত্ব কত? 3। এবং একটা ক্ষারক বা একটা ধাতব অক্সাইড, ধাতব অক্সাইড না, এটা ধাতব অক্সাইড। ধাতব অক্সাইড কাকে বলে? আরে ভাই ধাতু হচ্ছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের সাথে একটা অক্সাইড, ধাতব অক্সাইড। একটা ধাতব অক্সাইড কতটা অ্যাসিড খেতে পারে? তার অম্লত্ব। এই 6টা অ্যাসিড খেতে পারে, আর সে 3টা ক্ষার খেতে পারে। সো আশা করি বোঝা শেষ। ভাই তুলো সংখ্যা কি প্লাস মাইনাস হয়? তুলো সংখ্যা কখনো প্লাস মাইনাস হয় না বাবা, কখনো হয় না। বুঝা গেছে এটা? সো মুছে ফেলতেছি কেমন? আচ্ছা এখন আমি তোমাকে আরেকটা দিচ্ছি, তোমাকে এখন আমি দিব হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। কি বললাম? ক্যালসিয়াম অক্সাইড। অথবা আমি তোমাকে বললাম ক্যালসিয়াম অক্সাইড বলবো। উফ, ক্যালসিয়াম অক্সাইড বলবো? খেয়াল করে দেখো তো। দেখো ক্যালসিয়াম অক্সাইড এবং আরেকটা দিলাম হচ্ছে M2O3। আমাকে বলো M2O3 আর ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইডের আমাকে কিছু যদি আক্স করে, ক্যালসিয়াম অক্সাইডের আমি তোমাকে আক্স করলাম কত অম্লত্ব কত, আর M2 অক্সাইডের অম্লত্ব কত, এটা আমি বের করতে বললাম অম্লত্ব। আর এটা বের করতে বললাম কত? তাও অম্লত্ব। কিভাবে অম্লত্ব বের করবা? ফার্স্ট অফ অল বলো অক্সাইডের ক্ষেত্রে তুল্য সংখ্যা কিভাবে বের করে? ক্যালসিয়াম 2+ না ভাঙলে, তো চার সংখ্যা কত? 2। আর এটাকে কিভাবে ভাঙবা? M3+ না। দেখো এখানে আমাকে বলো M এর জনসংখ্যা কত? এটা M, যে কোনো একটা M ধরছে আর কি, এটা কোনো আসলে এটা এমন জাস্ট ধরছে, ABCDF আকার ধরছে, এটা কোনো আসলে কোনো যৌগ না। খেয়াল করে দেখো, এটা কোনো অক্সাইড না ধরতে গেলে, এটা জাস্ট ধরছে। ওকে, খেয়াল করে দেখো। ও ভাইয়া এটা Al2O3 আর কি। আরে গাদারা বুঝতে পারো নাই, এটা Al2O3 ঘুরে ফিরে এটা দিছে। এমটাকে ধরা হচ্ছে অ্যালুমিনিয়াম, যে এলাও সেই কদু। পারবা এটা? না স্যার এখনো বুঝি নাই। বুঝবি কোত্থেকে? এই জায়গা এম এর জানার সময় কত? +3। এম কয়টা আছে? 2টা। চার সময় কত? 6। তুলো সময় কত? 6। এরপরে ক্যালসিয়াম 2+, তুলো সংখ্যা কত? 2। মূল সংখ্যা আছে এখানে নাই, তাহলে টোটাল তুলো সংখ্যা কত হবে? 2। তাহলে অম্লত্ব কত হবে? 2। অম্লত্ব কত হবে? 6। কি হবে স্যার? বুঝি নাই। আরে ভাই CaO + HCl, তুলো সংখ্যা 2 মানে হচ্ছে কি? তার অম্লত্ব 2। অম্লত্ব 2 মানে হচ্ছে এই জায়গায় 2 বসে দাও, 2টা অ্যাসিড খেতে পারে। সো এখন দেখো, খেয়াল করে দেখো, ক্যালসিয়াম কাকে আকর্ষণ করবে? মাইনাস কে। ক্লোরিন হচ্ছে মাইনাস, হাইড্রোজেন হচ্ছে প্লাস, ক্যালসিয়াম প্লাস, অক্সিজেন মাইনাস। ছোটবেলা থেকে পড়ে আসছি, প্লাস কার কাছে যাবে? মাইনাসের কাছে যাবে। সো ক্যালসিয়াম ক্লোরাইড। আমাকে বলো ক্যালসিয়ামের জনসংখ্যা কত? যোজনী কত? 2। ক্লোরিনের যোজনী কত? 1। তা 1 বসাও না বসে সেম কথা, ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস বসাইছো। এরপরে কি হবে? পানি বসাও। এখন পানি আবার আছে কয়টা? হাইড্রোজেন কয়টা আছে? 2টা। তো এখানে 2টা হাইড্রোজেন বসাইছি। বাট এখানে অক্সিজেন কয়টা আছে? 1টা। পারফেক্ট। বাট এখানে ক্লোরিন কয়টা আছে? 2টা। ক্লোরিন 2টা। আর এখানে ক্যালসিয়াম কয়টা আছে? 1টা। তাহলে পারফেক্ট। সেই ক্ষেত্রে তো তোর সময় কত হবে? ওকে, ওকে 2 এবং 6। হ্যাঁ বুঝে গেছো তো? এটা পারবা তো? আচ্ছা কার্বন ডাইঅক্সাইড দিছিলাম ওই দিন, কার্বন ডাইঅক্সাইডটা কি ছিল আমাকে বলো? কার্বন ডাইঅক্সাইড কিভাবে বের করে? ধরো কার্বন ডাইঅক্সাইডটা ওই দিন দিছিলাম, সেটা হচ্ছে অনেককে পারো নাই। কার্বন ডাইঅক্সাইডের সোডিয়াম হাইড্রোক্সাইড নাও, তাহলে Na2CO3, সোডিয়াম কার্বনেট হবে। সোডিয়াম কত হবে? কার্বনেট হবে। খেয়াল করে দেখছো? ও স্যার কিছু বুঝি নাই, এখানে 2 দিয়ে দাও। কার্বন ডাইঅক্সাইড খারাপ করতে কত? 2টা, সে 2টা খার খেতে পারবে। আর বাকিটা পানি বসে দাও, যে লাও সেই কত? পানি। শেষ। ওকে, সোডিয়াম কয়টা? 2টা। পানি কয়টা? 1টা। পানি কিন্তু এখানে আবার হাইড্রোজেন কিন্তু 2টা আছে, এই দেখো 2টা বসাইছি। পারফেক্ট না? অক্সিজেন টোটাল কয়টা? অক্সিজেন এখানে কয়টা? 2টা। এখানে কয়টা? 4টা। 3টা এবং 1টা মিলে 4টা। আরে ভাই বুঝি নাই। অক্সিজেন এখানে কয়টা? 2টা। এখানে কয়টা? 2টা। 2টার মধ্যে 4টা। ডান পাশে কয়টা? 3টা এবং 1টা মিলে 4টা। সোডিয়াম এখানে কয়টা? 2টা। এখানে সোডিয়াম 2টা। কার্বন এখানে কয়টা? 1টা। এখানে কার্বন 1টা। সো পারফেক্টলি সম্মতকরণ হয়েছে এবং তার কারণ কত হবে? 2। ও ভাই কিছু বুঝছেন? আচ্ছা, সো এটা পড়া শেষ। এখানে আমাদের এখানে টপিক এটা শেষ। এখন তাহলে এটা মুছে দিচ্ছে কেমন? সো অম্লত্ব খারাপ করতে গেল না। তো যারা বলতেছে ভাই তুল্য সংখ্যা শিখে কি লাভ হইলো, এটা এই লাভটা হলো। তুল্য সংখ্যা শিখে কি লাভ হলো? এই লাভটা হলো। হ্যাঁ ভাই আমি একটু ক্লাসে আছি, তো তুল্য সংখ্যা শিখে এই লাভটা হলো। ঠিক আছে? আচ্ছা এখন তাহলে আমরা পড়বো এরপরে কোনটা পড়বো আমাকে বলো? তুল্য ভর। আসি তুল্য ভরে। তুল্য ভর পড়া শিখে ফেলি। দেখো তুল্য
তুল্যভর খুবই সিম্পল। তুল্যভরকে কি দ্বারা ডিফাইন করা হয়? ই দ্বারা ডিফাইন করা হয়। তুল্যভরকে কি দ্বারা ডিফাইন করা হয়? ই দ্বারা ডিফাইন করা হয়। তুল্যভরকে কি দ্বারা ডিফাইন করা হয়? ই দ্বারা ডিফাইন করা হয়। তুল্যভর ইকুয়াল টু আণবিক ভর ডিভাইড বাই তুল্য সংখ্যা। লিখে ফেলো তাড়াতাড়ি। আণবিক ভর ডিভাইড বাই তুল্য সংখ্যা। সো তুমি তুল্য সংখ্যা বের করতে না পারলে কখনো তুল্যভর বের করতে পারবে না। আণবিক ভর ডিভাইড বাই কত হবে? তুল্য সংখ্যা হবে। আণবিক ভর ডিভাইড বাই কত হবে? তুল্য সংখ্যা হবে। সো আণবিক ভর লিখো m ডিভাইড বাই x। সো আমি লিখতে পারি E ইকুয়াল টু m ডিভাইড বাই x। E ইকুয়াল টু m ডিভাইড বাই x। তুল্য সংখ্যাকে x দ্বারা ডিফাইন করা হয়। কি বুঝলা বাবুরা? তুল্য সংখ্যাকে x দ্বারা ডিফাইন করা হয়। তাহলে E ইকুয়াল টু m ডিভাইড বাই x। E ইকুয়াল টু কি হবে? m ডিভাইড বাই x হবে। E ইকুয়াল টু কি হবে? m ডিভাইড বাই x হবে। বুঝা গেছে? আচ্ছা, এখন ধরো আমি তোমাকে বের করতে বললাম যে ভাইয়া Al2Cl3 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 কি লিখছে আল্লাহ জানে। আচ্ছা দেখো, আমি এখন তোমাকে বলতে বললাম, দেখো আচ্ছা দেখো, সালফিউরিক অ্যাসিডের তুল্যভর নির্ণয় করে দেখেন। সালফিউরিক অ্যাসিডের তুল্যভর নির্ণয় করতে বলছে, পারবা? খুবই সিম্পল। ফার্স্ট অফ অল m হচ্ছে 98 আর x কত? 2। आंसर কত হবে? 49 গ্রাম। 49 কি হবে? গ্রাম হবে। 49 কি হবে? গ্রাম হবে। ওকে, সো তুল্যভর কত হবে? তুল্যভরের একক কি হবে? 49 গ্রাম হবে। 49 গ্রাম হবে। ওকে, এরপরে বলছে AlCl3, বলতেছে AlCl3 এর তুল্যভর বের করো। পারবা সবগুলা? তুল্যভর বের করতে বলছে, তাহলে খেয়াল করে দেখো উপরে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের তুমি বের করো। অ্যালুমিনিয়াম কত আমাকে বলো? 27 প্লাস ক্লোরিন কত হবে? 35.5 ইনটু কত হবে? 3 হবে। কেন? একটা ক্লোরিনের ভর কত? 35.5 করে। আর ডিভাইড, এটা আণবিক ভর, নিচে তুল্য সংখ্যা কত হবে? 6। তাহলে आंसर কত হবে? 44.8 গ্রাম। খেয়াল করে দেখো তো आंसर মিলছে কিনা দেখো তো। 44.8 গ্রাম। 44.8 গ্রাম। সো তুল্যভর যদি বের করতে বলে পারবা তো? উপরে আণবিক ভর, নিচে তুল্য সংখ্যা। সো তুল্য সংখ্যা বের করতে পারবা? আচ্ছা ধরো আমি তোমাকে এখন বললাম পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্যভর বের করতে বলছে, পারবা? পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 হাবিজাবি যা আছে, সো পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্যভর বের করতে বলছে। উপরে কত হবে? 294.2। খেয়াল করে দেখো তো 294.2 আসে কিনা। আর এটা তুল্য সংখ্যা কত হবে? 6। স্যার কিভাবে আসে একটু দেখান তো। আরে ভাই পটাশিয়াম কত আমাকে বলো? 39.1 ইনটু কত হবে? 2 হবে। আচ্ছা 1 বলা আর না বলা সেম কথা, যেটা 39 বলে সমস্যা নাই। আর ক্রোমিয়ামের ভর কত? 52। সো 52 ইনটু কত হবে? 2 হবে। এরপরে অক্সিজেনের ভর কত? 16 ইনটু কত হবে? 7। অক্সিজেনের পারমাণবিক ভর কিন্তু 16 আর আণবিক ভর কত? 32। হিসাব করে দেখো 294.2 সামথিং এরকম আসবে। আর ডিভাইড বাই কত হবে? 6 হবে। 6 কেন? পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা 6, কারণ পটাশিয়াম ডাইক্রোমেট জারক। একটা জারক যতটা ইলেকট্রন গ্রহণ করে ঠিক ততটা তার তুল্য সংখ্যা। মাথায় ঢুকছে? মাথায় কিছু ঢুকছে? ভাইয়া 3 হবে না? 3 কোথায় হচ্ছে? পটাশিয়াম K2Cr2O7। মাথা তোর ঘুরে গেছে নাকি আমার ঘুরে গেছে? কোনটা? কোথায় 3 হবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা AlCl3। আচ্ছা আচ্ছা, সরি AlCl3 বলছো না? এটা আমি মনে করছিলাম Al2O3 দিছি। আচ্ছা এটা आंसर ঠিক আছে নাকি দেখো তো? 44.8 ঠিকই থাকার কথা। আচ্ছা Al2, এটা AlCl3 হবে। ঠিক আছে AlCl3 হলে 3 হবে। আচ্ছা যদি Al2O3 বলতো তাহলে 6 হতো, তাই না? Al2O3 বললে 6 হতো। ওকে, আচ্ছা আমার আরেকটা বললাম, ধরো অ্যালুমিনিয়াম ফসফেট বললাম। খেয়াল করে দেখো, ফসফেটের যোজনী কত? 3। অ্যালুমিনিয়াম যোজনী কত? 2। তখন কত হতো? আমার মাথা আসলে ঘুরে গেছে। অ্যালুমিনিয়াম যোজনী 3, ফসফেটের যোজনী 3। এখন এটা কি হবে? অ্যালুমিনিয়াম ফসফেট হবে। ফসফেটের যোজনী কিন্তু 3, AlPO4। এই ক্ষেত্রে তার চার্জের সংখ্যা কত? শুধুমাত্র +3। এগুলো তোমরা জানো কিনা? আর অ্যালুমিনিয়াম নাইট্রেট বলে তো উপরে লিখছি। অ্যালুমিনিয়াম সালফেট বললে AlSO4। অ্যালুমিনিয়াম যোজনী কত? 3। সালফেটের যোজনী কত? 2। ফসফেটের যোজনী কিন্তু 3, মাথায় রাখিও। আচ্ছা ম্যাগনেসিয়াম ফসফেট বললে? ফসফেটের যোজনী কত? 3। ম্যাগনেসিয়াম যোজনী কত? 2। তাহলে এই ক্ষেত্রে তার তুল্য সংখ্যা কত হবে? খেয়াল করে দেখো, ম্যাগনেসিয়ামের চার্জ সংখ্যা কত? 2+। ম্যাগনেসিয়াম আছে কয়টা? आंसर কত হবে? 6। অ্যালুমিনিয়াম সালফেটের তুল্য সংখ্যা বের করো তো। অ্যালুমিনিয়াম কয়টা? 3টা। অ্যালুমিনিয়াম আছে কয়টা? 2টা। সো লিখলাম কি? 6। পারবা এগুলা? আর এটা ফসফেটের ক্ষেত্রে 3 হবে। অ্যালুমিনিয়াম শুধু 3+। এগুলো তোমাকে জানতে হবে। ওকে, ম্যাগনেসিয়াম নাইট্রেট বললে? ম্যাগনেসিয়াম নাইট্রেট যোজনী কত? 1। ম্যাগনেসিয়াম যোজনী কত? 2।
2 প্লাস, তাহলে আনসার কত 2 হবে, তুল্য সংখ্যা কত হবে 2 হবে। আর ভর তো বের করা খুবই সিম্পল, জাস্ট ভর তো বের করা, উপরে ভর বের করা কোনো ব্যাপারই না, বাট তুল্য সংখ্যা পারতেছি কিনা সেটা দেখতে হবে। ভর তুমি পারবা, ভর কোনো ফ্যাক্ট না, ভর তুমি পারবা, ভর কোনো ফ্যাক্ট না, বুঝছো? বাট তুল্য সংখ্যা একটু বাসায় প্র্যাকটিস করবা যে ভাই এগুলো তুল্য সংখ্যা আমি পারতেছি কিনা একটু দেখি। ওকে, সো আমার মনে হয় কাজ শেষ। কেন তাড়াহুড়া করতেছি, কারণ চ্যাপ্টারটা অনেক বড়, সো সময় বেশি নেওয়া যাবে না। আর আশা করি তুমি কি AlPO4 AlPO4 এর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখো, AlPO4 লিখতে হয় এরকম করে। কেন ভাই? আচ্ছা আপনি আমাকে একটা কথা বলেন, সাদমান তোমার একটা বেসিকের সমস্যা আছে। দেখো ক্যালসিয়াম সালফেট লিখলাম, হ্যাঁ ক্যালসিয়াম সালফেটে ক্যালসিয়ামের যোজনী কত 2, সালফেটের যোজনী কত 2, তা আমি কি এভাবে লিখি 2 2 লিখি না কিভাবে? কেন লিখি না? কারণ 2 2 কাটাকাটি গেছে। যেমন ক্যালসিয়াম কার্বনেট, কার্বনের যোজনী কত 2, ক্যালসিয়ামের যোজনী কত 2, সো 2 2 কাটাকাটি গেছে। অ্যালুমিনিয়াম ফসফেট 3 3 কাটাকাটি গেছে, সেজন্য লিখি না। তো তার তুল্য সংখ্যা কত হবে 3 হবে। কেন ভাই? শুধু অ্যালুমিনিয়াম 3 প্লাস আছে। এটাকে বাংলা কি হয়? আচ্ছা বিঙ্গ দেখাচ্ছি, দেখ অ্যালুমিনিয়াম 3 প্লাস আর PO4 3 মাইনাস, বুঝছো এখন? 4 সংখ্যা কত 3, তুল্য সংখ্যা কত 3। বুঝছো? আচ্ছা দেখো এখন আসি মোল সংখ্যার অনুপাতটা। সো মোল সংখ্যার অনুপাত মানে একদম ইজি ভাবে হয়ে যায়, এটা খুব ইজি ভাবে এটা হয়ে যায়। মানে মোল সংখ্যার অনুপাত আসলে আমি তোমাকে এটা দেখাবো যারা বিজারণ সম্মতকরণ, এখন আমরা আসতেছি না। তবে মোল সংখ্যার অনুপাতটা খুবই সিম্পল। একটা কি ট্রিক দেখাবো? এখন দেখাচ্ছি না, এখন দেখালে তুমি হচ্ছে আবার মাথা ঘুরে পড়ে যেতে পারো, কারণ সিকোয়েন্স ব্রেক হয়ে যাবে। সো এটা এবং এটা আমরা দেখাবো পরে, এখন না ভাইয়া। বেসিক আগে ফর্ম ফিল আপ করে ফেলে। এখন আসি নর্মালিটি, যেটার জন্য আজকে টপিকটা পড়ানো হয়েছে। নর্মালিটি জিনিসটা কি? আচ্ছা আমরা মোলারিটি পড়ছি, মোলালিটি পড়ছি, এখন আমরা পড়বো নর্মালিটি। নর্মালিটি কাকে বলে? ও স্যার নর্মালিটি কাকে বলে? নর্মালিটি তাকে বলে, নর্মালিটি কাকে বলে? PO4 এর ব্যালেন্সি কত? এগুলো ভাইয়া এগুলো হচ্ছে তোমাকে আমি কি বলবো, এগুলো আসলে পড়ানো যায়, তবে এই দিক দিয়ে এখন যাওয়া উচিত হবে না, তখন নর্মালিটি চলে যাবে, একটু পর আজান দিবে। PO4 এগুলো শর্টকাট আছে বের করার, আচ্ছা একদিন দেখাই দিব, এখন দেখাতে পারবো না। এখন আমরা দেখ নর্মালিটি চলে যাচ্ছে। দেখো নর্মালিটি কাকে বলে? 1 লিটার সলিউশনে, দেখো আমরা যখন হচ্ছে মোলারিটি পড়ছিলাম, মোলারিটিতে 1 লিটার সলিউশনে যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকতো, তাই না? 1 লিটার সলিউশন। আর মোলালিটিতে কি ছিল? ল 1 লিটার না, তখন সেখানে 1 কেজি ছিল। 1 কেজি দ্রাবকে যে পরিমাণ ভর অথবা যে পরিমাণ মোল দ্রব দ্রবীভূত থাকে, ঠিক আছে, মোলারিটি। নর্মালিটি হচ্ছে 1 লিটার সলিউশনে, মানে 1 লিটার দ্রবণে, 1 লিটার সলিউশনে যে পরিমাণ, না 1 লিটার সলিউশনে, এটা মিলানো হচ্ছে না। 1 লিটার সলিউশনে দ্রবীভূত দ্রবের গ্রাম তুল্য সংখ্যাকে, দ্রবীভূত দ্রবের গ্রাম তুল্য সংখ্যাকে পারবি? 1 লিটার সলিউশনে দ্রবীভূত দ্রবের গ্রাম তুল্য সংখ্যাকে নরমালিটি বলে। এখন প্রশ্ন হচ্ছে স্যার গ্রাম তুল্য সংখ্যা জানি না, তবে তার আগে নরমালিটিকে এন দ্বারা ডিফাইন করা হয় এবং এটার একক হচ্ছে নরমাল। ও স্যার একক হচ্ছে নরমাল, বুঝতে পারছেন? ওটা ছিল মলাল, কোনটা? মোলারিটি। মলাল বড় হাতের না ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হতো, কোনটা? মোলারিটিকে। আচ্ছা খেয়াল করে, 1 লিটার সলিউশনে দ্রবীভূত দ্রবের গ্রাম তুল্য সংখ্যা কি বলা হয়? নরমালিটি বলে। এখন একটু খেয়াল করে দেখো গ্রাম তুল্য সংখ্যা কি। আজগবি পড়ালেখা প্রথম নতুন শিখছি, গ্রাম তুল্য সংখ্যা বুঝি না ভাই। তো গ্রাম তুল্য সংখ্যা একটু আসি। গ্রাম তুল্য সংখ্যা জিনিসটা কি? গ্রাম তুল্য সংখ্যা হচ্ছে, খেয়াল করে দেখো, দেওয়া ভর ডিভাইডেড বাই গ্রাম তুল্য সংখ্যা ইকুয়াল টু দেওয়া ভর ডিভাইড বাই তুল্য ভর। মনে থাকবে আজীবন? গ্রাম তুল্য সংখ্যা ইকুয়াল টু কত হবে? দেওয়া ভর ডিভাইড বাই তুল্য ভর। মুখস্থ করো, গ্রাম তুল্য সংখ্যা ইকুয়াল টু দেওয়া ভর ডিভাইড বাই তুল্য ভর। গ্রাম তুল্য সংখ্যা ইকুয়াল টু দেওয়া ভর ডিভাইড বাই তুল্য ভর। গ্রাম তুল্য সংখ্যা ইকুয়াল টু দেওয়া ভর ডিভাইড বাই তুল্য ভর। মনে থাকবে এটা? গ্রাম তুল্য সংখ্যা ইকুয়াল টু দেওয়া ভর ডিভাইড বাই তুল্য ভর। গ্রাম তুল্য সংখ্যা ইকুয়াল টু দেওয়া ভর ডিভাইড বাই তুল্য ভর। মুখস্থ করো। এখন দেখো আমি তোমাকে একটা ম্যাথ দিচ্ছি। 0.4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের গ্রাম তুল্য সংখ্যা নির্ণয় করো।
0.4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের গ্রাম তুল্য সংখ্যা নির্ণয় করো। স্যার কিভাবে নির্ণয় করবা? ফার্স্ট অফ অল দেওয়া ভর 0.4 ডিভাইডেড বাই তুল্য ভর। তুল্য ভর কিভাবে বের করবো? তুল্য ভর হচ্ছে ই দ্বারা ডিফাইন করে না, ইকুয়াল টু কি m ডিভাইড বাই x না? মনে আছে তুল্য ভর একটু আগে শিখেছি, তুল্য ভর ইকুয়াল টু পরে কি হবে? আণবিক ভর ডিভাইড বাই তুল্য সংখ্যা। সো আণবিক ভর কত? সোডিয়াম হাইড্রোক্সাইড 40, তুল্য সংখ্যা কত হবে? 1। কেন ভাই সোডিয়াম হাইড্রোক্সাইড তুল্য সংখ্যা কেন 1? সে কয়টা খাদ ডোনেট করতে পারে, কয়টা ওএইচ ডোনেট করতে পারে? একটা। তাহলে आंसर হবে 1, তাহলে 40 হবে आंसर। সো 0.4 ডিভাইড বাই 40 आंसर কত হবে? 0.01। আর গ্রাম তুল্য সংখ্যার কোনো একক নেই, গ্রাম তুল্য সংখ্যার কোনো একক নেই। এটা কারা কারা বোঝানাই বলা হয়? নরমালিটির ইউনিট কি? এই যে ভাইয়া ভাইয়া এদিকে দেখেন, নরমাল নরমাল। এরপরে ইউনিট, একটা ইউনিট আছে, একটা ডিনোট আছে। ডিনোট কাকে, মানে ডিনোট কি ব্যাপার? দেখো 0.01, বুঝতে পারছো? এটা বুঝা গেছে গ্রাম তুল্য সংখ্যা। আচ্ছা, আশা করি ক্লিয়ার। ওকে, আশা করি ক্লিয়ার। আচ্ছা, এখন আমি তোমাকে বললাম 3 মোল সালফিউরিক অ্যাসিডের গ্রাম তুল্য সংখ্যা নির্ণয় করো। কি বললাম? ও স্যার 3 মোল সালফিউরিক অ্যাসিডের গ্রাম তুল্য সংখ্যা নির্ণয় করো। পারবে এটা? 3 মোল সালফিউরিক অ্যাসিডের গ্রাম তুল্য সংখ্যা নির্ণয় করো। কিভাবে করবে এটা? 3 মোল সালফিউরিক অ্যাসিড 3 মোল সালফিউরিক অ্যাসিডের গ্রাম তুল্য সংখ্যা নির্ণয় করতে বলছে। আমি জানি গ্রাম তুল্য সংখ্যা গুলো দেওয়া ভর ডিভাইড বাই তুল্য ভর। গ্রাম তুল্য সংখ্যা ইকুয়াল টু কত হবে? দেওয়া ভর ডিভাইড বাই তুল্য ভর। গ্রাম তুল্য সংখ্যা ইকুয়াল টু কত হবে? দেওয়া ভর ডিভাইড বাই তুল্য ভর। 3 মোল সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে গ্রাম তুল্য সংখ্যা নির্ণয় করতে বলছে। এটা পারবো? ভাইয়া মোলারিটি নির্দিষ্ট টেম্পারেচার কেন থাকে না? এটা পরে বলতেছি। মোলারিটি নির্দিষ্ট টেম্পারেচার কেন থাকে না সেটা পরে বলবো, সেটা এখন জানার দরকার নেই। টেম্পারেচার নিয়ে না তুমি কি বলছো আমি নিজে বুঝিনি আসলে। তবে টেম্পারেচার যেহেতু দেখছি, আমি কথা এখন বলবো না, টেম্পারেচার কথা এখন বলবো না, নাহলে আমার সিকোয়েন্স ব্রেক হয়ে যাবে। খেয়াল করে দেখো, 3 মোল সালফিউরিক অ্যাসিডের গ্রাম তুল্য সংখ্যা নির্ণয় করতে বলছে। এখন আমি জানি গ্রাম তুল্য সংখ্যা মানে দেওয়া ভর ডিভাইড বাই তুল্য ভর। তাহলে এটা কেমনে? আরে ভাই কোনো ব্যাপারই না। গ্রাম তুল্য সংখ্যা ইকুয়াল টু কি আমাকে বল? দেওয়া ভর মানে ডব্লিউ না, আর তুল্য ভর মানে কি? ই। আবার ছোটবেলা থেকে পড়ে আসছি, ছোটবেলা না একটু আগে পড়ে আসছি, ডব্লিউ ডিভাইড বাই এম ডিভাইড বাই এক্স, সরি ই ইকুয়াল টু এম ডিভাইড বাই এক্স। আবার ডব্লিউ ডিভাইড বাই এম ছোটবেলা থেকে পড়ে আসছি, এন ইকুয়াল টু ডব্লিউ ডিভাইড বাই এম। এটা ছোটবেলা থেকে পড়ে আসছি, এন ইকুয়াল ডব্লিউ ডিভাইড বাই এম। তাহলে আনসার কি হবে? এক্সটা উপরে উঠে যাবে না? তাহলে আমি বলতে পারি গ্রাম তুল্য সংখ্যা ইকুয়াল টু, খেয়াল করে দেখেন বাবুরা, গ্রাম তুল্য সংখ্যা ইকুয়াল টু, গ্রাম তুল্য সংখ্যা ইকুয়াল টু এক্স টা উপরে উঠে গেছে। খেয়াল করে দেখো, এক্স উপরে, এটা দেখো এক্স উপরে, এদিকে দেখ, এদিকে দেখ, এক্স উপরে উঠে গেছে, ইনটু ডব্লিউ বাই ডিভাইড বাই এম মানে কি? ডব্লিউ ডিভাইড বাই এম মানে কি? এন না? তাহলে এক্স ইনটু এন, অর্থাৎ এন এক্স আর কি। গ্রাম তুল্য সংখ্যা ইকুয়াল টু এন এক্স। গ্রাম তুল্য সংখ্যা ইকুয়াল টু কি? এন এক্স। নতুন একটা সূত্র পাইছি, লিখে রাখো, একটু লিখে রাখো, মাঝে মাঝে এমসিকিউ তে কাজে আসবে। গ্রাম তুল্য সংখ্যা ইকুয়াল টু এন এক্স। 3 মোল সালফিউরিক অ্যাসিডের গ্রাম তুল্য সংখ্যা নির্ণয় করো। তাহলে এন এক্স, এন মানে কত? 3, এক্স মানে কত? ডান এন্ড ডাস্টেড। আনসার কত হবে? 6। বলো বলো বলো, পড়ালেখা অনেক কঠিন। 3 ইন্টু 2 কত? 6। তাহলে 3 মোল সালফিউরিক অ্যাসিডের গ্রাম তুল্য সংখ্যা কত? 6 হবে। বাস এইভাবে বের করে ফেলবো। ওকে, এখন তোমাকে যদি বলে গ্রাম তুল্য সংখ্যা বের করতে বলে, পারবা? গ্রাম তুল্য সংখ্যা বের করতে বলে পারবা? সো এইভাবে তোমাকে গ্রাম তুল্য সংখ্যা নির্ণয় করো। সবার লেখা হয়েছে কিনা বলো? লেখা হয়েছে কিনা গেল? এখন আমি তোমাকে যদি বলি 4 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের গ্রাম তুল্য সংখ্যা নির্ণয় করো, সো আনসার কোনটা হবে? গ্রাম তুল্য সংখ্যা ইকুয়াল টু nx। সো দুইটা সূত্র আছে, মাথায় রাখো। একটা হচ্ছে nx, আর একটা হচ্ছে কি? দেওয়া ভর ডিভাইড বাই তুল্য ভর। একটা হচ্ছে দেওয়া ভর ডিভাইড বাই কত হবে? তুল্য ভর হবে। ওকে, বোঝা গেছে? সো শেষ। আচ্ছা, এর পরবর্তী কাজটা কি? এখন কিন্তু নরমালিটি পড়ি নেই, নরমালিটি পড়ি নেই। নরমালিটি হচ্ছে গ্রাম তুল্য সংখ্যা ডিভাইড বাই আয়তন। কি বললাম ভাইয়েরা? গ্রাম তুল্য সংখ্যা ডিভাইড বাই আয়তন। বুঝো নাই? নরমালিটি সূত্র কি আমাকে বলো? বড় হাতের এন, গ্রাম তুল্য সংখ্যা হবে ডিভাইডেড বাই আয়তন। কার আয়তন? এই জায়গায় ধরা খেয়ে যাও, যায় মুখস্থ করো আমার সাথে, দ্রবণের আয়তন। আবার আরেকটা জায়গায় ধরা করো, দ্রবণের আয়তন কি কেজিতে হবে নাকি লিটারে হবে? 100% লিটারে হবে। দেখো, মোলারিটি আর নরমালিটি কিন্তু প্রায় সেম।
মোলারিটি তো লাস্টে দ্রবণের আয়তন, নর্মালিটি তো লাস্টে দ্রবণের আয়তন, বাট উপরে কি মোলারিটিতে যেটা র আছে আর সেটাতে কিন্তু উপরে কি ছিল দ্রবের মোল সংখ্যা, আর নর্মালিটিতে কি আছে গ্রাম তুল্য সংখ্যা, বাট লিটি লাস্টে মোলালিটি যেটা আছে সেটা তো উপরে কি ছিল দ্রবের মোল সংখ্যা ডিভাইড বাই দ্রাবকের ভর, ওখানে কিন্তু দ্রাবক ছিল। তো তিনটা কনফিউশন খাবা না, যেভাবে বলছি যেভাবে পড়াচ্ছি সেভাবে পড়বা, আশা করি ভালো একটা কিছু করবা, তাই না? বুঝে গেছে? আচ্ছা এখন একটা ম্যাথ দিচ্ছি, ম্যাথটা খেয়াল করে দেখো সবাই। সেটা হচ্ছে 5 গ্রাম সালফিউরিক অ্যাসিড 500 ml দ্রবণে দ্রবীভূত বেশি কাবিল দ্রবণে 500 কি বলতেছি এটা 5 গ্রাম সালফিউরিক অ্যাসিড 500 ml দ্রবণে দ্রবীভূত থাকলে অথবা দ্রবীভূত হলে, কি বললাম দ্রবীভূত হলে আমার নরমালিটি কত, নরমালিটি কত কি বললাম 5 গ্রাম সালফিউরিক অ্যাসিড 500 ml দ্রবণে দ্রবীভূত হলে নরমালিটি কত, 500 ml দ্রবণে দ্রবীভূত হলে নরমালিটি কত? ভাই এইভাবে করলে 0.06 আসে, 0.06 আসে। কার আসছে? 0.06 হয়ে যাচ্ছে। কোনটা 0.06? আচ্ছা আমাকে একজন দাও তো, আমার মোবাইল তো অফ হয়ে যাচ্ছে। হ্যাঁ একজন বলছে 0.24 নরমাল। আচ্ছা কি আমার কোনো ম্যাথে ভুল হয়েছিল এর আগে? ম্যাথে ভুল হয় নাই, তুই ভালোভাবে খেয়াল করে দেখ। ম্যাথে ভুল হলে এতগুলো ট্যালেন্ট স্টুডেন্ট আছে, কেউ না কেউ তো বলতো। যাই হোক, ওকে খেয়াল করে দেখো, এটা বুঝছো? আচ্ছা একজন বলছে ভাই অনেক দেরি, মানে অনেক ফাস্ট হয়ে যাচ্ছে। এগুলো আসলে তোমাদের কথা শুনে লাভ নেই, তোমরা স্লো পড়ালে বলো স্লো পড়াচ্ছেন, ফাস্ট পড়ালে বলো ফাস্ট পড়াচ্ছেন। এটা ইউটিউবে হলে সুবিধা ছিল, তখন স্পিড কমাতে পারতা, স্পিড বাড়াতে পারতা। এখন ফেসবুক লাইভে কিছু করার নাই, এখন আমারও বিরক্তি লাগে। আমি বেশি স্লো পড়ালে বিরক্তি লাগে, আমার বেশি ফাস্ট পড়ালে আমার বিরক্তি লাগে। আমাকে আমার মতো করে পড়াতে দাও। তুমি সবচেয়ে আগে বলো, এটা আমি সময় দিচ্ছি তো। কোশ্চেন কপি মারছো, ভেরি গুড। কোশ্চেন কপি করার পর একটা জিনিস খেয়াল করে দেখো যে স্যার আমি জানি n ইকুয়াল টু উপরে গ্রাম তুল্য সংখ্যা ডিভাইড বাই দ্রবণের আয়তন, এটা জানি না। আচ্ছা তো গ্রাম তুল্য সংখ্যা কি আমাকে বলো, বের করতে হবে। ফার্স্টে গ্রাম তুল্য সংখ্যা বের করে দেখান। গ্রাম তুল্য সংখ্যা গুলো দেওয়া ভর ডিভাইড বাই তুল্য ভর। সো দেওয়া ভর কত 5 গ্রাম, তুল্য ভর কত, তুল্য ভর কিভাবে বের করবো? দেখো গ্রাম তুল্য সংখ্যা আগে বের করতে হবে না। গ্রাম তুল্য সংখ্যা দেওয়া ভর ডিভাইড বাই তুল্য ভর। ভাইয়া গ্রাম তুল্য সংখ্যা দেওয়া ভর ডিভাইড বাই তুল্য ভর, তুল্য ভর কত হবে আমাকে বলো? তুল্য ভর বের করার সিস্টেম হচ্ছে উপরে 98 নিচে কত 2, তাহলে 49 না? আরে ভাইয়া তুল্য ভর কি ইকুয়াল টু কি m ডিভাইড বাই x। m কত সালফিউরিক অ্যাসিডের m কত 49, ধুর 98 ডিভাইড বাই x কত 2 ইকুয়াল টু কত হবে 49। তুল্য ভর কত আসছে 49। সো গ্রাম তুল্য সংখ্যা গুলো দেওয়া ভর ডিভাইড বাই তুল্য ভর 5 ডিভাইড বাই 49, দেওয়া ভর ডিভাইড বাই তুল্য ভর পাইছো, ডিভাইড বাই দ্রবণের আয়তন কত আছে 500 ml, বাট এটা লিটারে থাকতে হবে না। সো 500 ml ডান এন্ড ডাস্টেড। সো ক্যালকুলেশন করলে आंसर কত আসবে আমাকে বলো? आंसर আসবে 0.204 n। করতে সবাই ক্যালকুলেশন করো, দেখি সবাই ক্যালকুলেশন করো, সবাই ক্যালকুলেশন করো। পারছো এটা? যারা যারা পারছো তাদেরকে অভিনন্দন। পারছো? সময় দিচ্ছি। আচ্ছা ততক্ষণ আরেকটা ম্যাথ করে ফেলো বাবরা। সেটা হচ্ছে আমি বললাম কি বললাম, আরেকটা ম্যাথ করো ভাইরা, আরেকটা ম্যাথ করো। আমি বললাম 10 গ্রাম করো তাড়াতাড়ি করো। 10 গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট 1 লিটার দ্রবণে দ্রবীভূত থাকলে নরমালিটি কত? পারবে এটা? করো
তাড়াতাড়ি করো। আর এন নাকি নর্মাল আর কি, লিখো লিখো, এটা নর্মাল হবে আর কি, এটা এন মানে নর্মাল, এটা একক হচ্ছে নর্মাল লিখে, হ্যাঁ 0. ছোট হাতে নর্মাল লিখে আর কি। এই যেমন ধর আমরা মোলার লিখতাম না, আমরা তখন মোলার লিখতাম, এটা এভাবে লিখতে পারো নর্মাল পার লিটার, নর্মাল পার লিটার, ডিরেক্ট নর্মাল বলে, অর্থাৎ এইভাবে বলে যে ভাই এভাবে লিখো নর্মাল। ওকে, এতটুকু লিখলে এনাফ, বুঝে গেছে এটা? হেস, বুঝে গেছে নর্মাল মানে কি, এত নর্মাল পার লিটার, 0.204 নর্মাল পালে, নর্মাল আর কি। জীবন কেমন যাচ্ছে ভাইয়া? নর্মাল নর্মাল। তো এটা করে ফেলো তাড়াতাড়ি, এরপর আমি দেখাচ্ছি আরো কি কি করতে পারি সেটা দেখাবো। তাড়াতাড়ি করো, সময় দিচ্ছি সবাইকে। পারবা এটা? পারবা? আচ্ছা, অনেকক্ষণ সময় দিচ্ছি, আল্লাহ জানে পারতেছো কিনা। নর্মালিটি কিভাবে বের করে? গ্রাম তুল্য সংখ্যা আগে বের করে দেখো, পটাশিয়াম ডাইক্রোমের গ্রাম তুল্য সংখ্যা আগে তুল্যভর বের করো। ই ইকুয়াল টু কত? m ডিভাইড বাই x, 294.2 ডিভাইড বাই কত হবে? 6 হবে, 49 পয়েন্ট সামথিং আসবে, তাই না? হিসাব করে দেখো, 49 পয়েন্ট সামথিং আসবে। সো ডিভাইড বাই 6, আনসার কত আসছে? 49 পয়েন্ট সামথিং আসছে, তাই না? 49 পয়েন্ট সামথিং, দেখো 49 পয়েন্ট সামথিং 03। ওকে, এটা হচ্ছে তার তুল্যভর, তুল্যভর পেয়ে গেছি। এখন গ্রাম তুল্য সংখ্যা বের করার আগে কি বের করতে হয়? তুল্যভর বের করতে হয়। সো দেখো, আমাকে গ্রাম তুল্য সংখ্যা কেন বের করতে হবে? কারণ গ্রাম তুল্য সংখ্যার নিচে কি হবে? আয়তন হবে। সো গ্রাম তুল্য সংখ্যা মানে কি? দাওভর ডিভাইড বাই তুল্যভর। তাহলে tan ডিভাইড বাই কত হবে? 49.03, আর নিচে কি হবে? আয়তন হবে না? কারণ আমরা জানি নর্মালিটি মানে কি, 1 লিটার সলিউশনে যে পরিমাণ গ্রাম তুল্য সংখ্যা থাকে, সো 1 লিটার হবে। এটাই আনসার। এত ইজি জিনিস পারো নাই। আশা করি পারতেছো সবাই, সেজন্য সময় দিলাম যে নিজেকে একটু টেনশন করো বা চিন্তা করো, যেটা করো না কেন। পারবা? দাবর ডিভাইড বাই গ্রাম তুল্য সংখ্যা বের করছি, গ্রাম তুল্য সংখ্যা হচ্ছে দাবর ডিভাইড বাই তুল্যভর। দাবর কত? 10, তুল্যভর কত? এটা তুল্যভর কেমনে বের করছি? আণবিক ভর ডিভাইড বাই তুল্য সংখ্যা। 6 কেমনে? পটাশিয়াম ডাইক্রোম। সেজন্য আগে থেকে এগুলো শিখেছি। কেন আগে থেকে শিখেছি বুঝছো? আর নর্মালিটি পারতা না। ওকে, এখন আমরা একটা কাজ করব। কি কাজ স্যার? কি কাজ করবেন এখন? একটু এই জায়গায় দেখো, আমি কি কাজ করব। আচ্ছা, একটা ম্যাথ দিচ্ছি, ম্যাথটা পারো কিনা দেখো। বললাম 0. এটা কে পারবা? 0.4 মোলার H2SO4 নর্মালিটি কত? স্যার এটা কি আবার? নর্মালিটি মানে হচ্ছে উপরে গ্রাম তুল্য সংখ্যা, নিচে আয়তন। সো গ্রাম তুল্য সংখ্যা কই? তো মোলারিটি দিছেন। এম মানে কি? মোলারিটি। স্যার এটা কি? বুঝি নাই, মাথা ঘুরাচ্ছে এটা। .4 মোলার সালফিউরিক অ্যাসিডের নর্মালিটি বের করতে বলছে, পারবে এটা? আচ্ছা, নর্মালিটি বের করার সূত্র কি? n = mx। নতুন একটা সূত্র বের হইছে এখন। আবার স্যার একটু আগে একটা দেখাইছিলেন মনে, ওইটা একটু আগে না, এটা আরেকটা সূত্র, n = mx। এই সূত্রটা আমরা একটু পরে প্রতিপাদন করব। এটা হচ্ছে নর্মালিটির সাথে মোলারিটির সম্পর্ক। স্যার বুঝি নেই, আমাকে বলো n দিয়ে কি বোঝাচ্ছে? নর্মালিটি। m দিয়ে কি বোঝাচ্ছে? মোলারিটি। x দিয়ে কি বোঝাচ্ছে? তুল্য সংখ্যা। সো এটা একটু পরে প্রমাণ করব, তাই না? এটা দিয়ে করলে তোমার যে কোনো আনসার মিলে যাবে। n = mx, তাহলে n এর মান বের করতে বলছে। 0.4 * x মানে তুল্য সংখ্যা। সালফিউরিকের তুল্য সংখ্যা কত? 2 2 2 2। সো 2 * 0.4, আনসার কত হবে? 0.8, তাই না? 0.8 হবে। 2 * 0.4 কত হবে? 0.8 হবে। ঠিক আছে, সো এটা একটু পরে প্রমাণ করব। বুঝতে পারছো এটা? স্যার কিচ্ছু বুঝিনি, আগে লিখো তো এটা। বলবো স্যার একটু পরে প্রমাণ করতেছি, তাই না? 0.4 মোলার সালফিউরিক অ্যাসিড নরমালিটি বের করতে বলছে। n = mx। n = কি হবে? mx হবে। n = কি হবে? mx হবে। তবে তার আগে আমি তোমাকে গ্রাম তুল্য সংখ্যা নিয়ে একটা কথা বলি, যে কথাটা তোমাকে অবশ্যই জানিয়ে রাখা দরকার, না হলে কিন্তু তুমি অনেক সময় এটা মাথা থেকে ফেলে দিবা। সেটা হচ্ছে
দেখো খেয়াল করে দেখো, গ্রাম তুল্য সংখ্যা নিয়ে একটা ফ্যাক্ট আছে যেটা আমরা একটু আলোচনা করা দরকার। গ্রাম তুল্য সংখ্যা নিয়ে একটা ফ্যাক্ট আলোচনা করতে হবে। ওই ফ্যাক্টটা হচ্ছে, মনে রাখবা, কোন রাসায়নিক বিক্রিয়ার কি বললাম আমাকে বলো, কোন রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়ক সমূহের মধ্যে বিক্রিয়ক মাথা ঘুরাচ্ছে স্যার, এটা কি বলতেছেন? কোন রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়ক সমূহের মধ্যে গ্রাম তুল্য সংখ্যা কি হয় না, ভিন্ন হয় না। অর্থাৎ 1 গ্রাম তুল্য সংখ্যা বিশিষ্ট বিক্রিয়ক সর্বদা 1 গ্রাম তুল্য সংখ্যা বিশিষ্ট বিক্রিয়ক সর্বদা 1 গ্রাম তুল্য সংখ্যা বিশিষ্ট বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে। আর লেখা আসতেছে না, দেখছো লেখা বাজ হয়ে গেছে। অর্থাৎ 1 গ্রাম তুল্য সংখ্যা বিশিষ্ট বিক্রিয়ক সর্বদা 1 গ্রাম তুল্য সংখ্যা বিশিষ্ট বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে। লিখে হলো একটু কষ্ট করে লিখ, লেখা বাজে হলো। আচ্ছা আমি মুখে বলতেছি, লেখা আর সম্ভব না, আমি বলতেছি দেখো। অর্থাৎ 1 গ্রাম তুল্য সংখ্যা বিশিষ্ট বিক্রিয়ক সর্বদা 1 গ্রাম তুল্য সংখ্যা বিশিষ্ট বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে। লেখাটা আমি বলতেছি, আমার মুখে মুখে শোনো, তুমি এদিকে না দেখে আমার কথা শোনো। কি বললাম? কোন রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক সমূহের মধ্যে গ্রাম তুল্য সংখ্যা কখনো ভিন্ন হয় না। অর্থাৎ 1 গ্রাম তুল্য সংখ্যা বিশিষ্ট বিক্রিয়কের সাথে সর্বদা 1 গ্রাম তুল্য সংখ্যা বিশিষ্ট বিক্রিয়ক বিক্রিয়া করে। 1 গ্রাম তুল্য সংখ্যা বিশিষ্ট বিক্রিয়কের সাথে সর্বদা 1 গ্রাম তুল্য সংখ্যা বিশিষ্ট বিক্রিয়ক বিক্রিয়া করে। ওকে, একটু কষ্ট করে লিখে রাখো। আচ্ছা লেখা হয়েছে না? এখন আসতেছি এটা প্রমাণটা কি, মানে এটা কি লিখছি একটু চিত্র দিয়ে দেখান। আচ্ছা দেখো ভাইয়া, কেন বলতেছি এটা আমি কেন বলতেছি খেয়াল করে দেখো। আমি যখন দিব H2SO4 প্লাস NaOH, আচ্ছা আমাকে বলো H2SO4 গ্রাম তুল্য সংখ্যা বের করো। গ্রাম তুল্য সংখ্যা কিভাবে বের করে? একটু আগে তোমাকে আমি শিখাইছিলাম না গ্রাম তুল্য সংখ্যা কিভাবে বের করে। গ্রাম তুল্য সংখ্যা বের করার সূত্রটা কি আমাকে বলো? NX না, N ইন্টু X ইকুয়াল টু কি? গ্রাম তুল্য সংখ্যা। একটু আগে বলছিলাম না গ্রাম তুল্য সংখ্যা ইকুয়াল টু NX। একটু আগে বলছিলাম যে M ইকুয়াল টু NX, ওইটা আলাদা। ওইটা হচ্ছে তুল্য সংখ্যার সাথে, সরি এটা হচ্ছে নরমালিটির সাথে মোলারিটি। দেখো এই সূত্রটা এখন বলে যাও, N ইকুয়াল টু MX সূত্রটা এখন মাথা থেকে ফেলে দাও। কি বললাম? N ইকুয়াল টু MX সূত্রটা মাথা থেকে ফেলে দাও। এখন যেটা বলছি সেটা মাথায় রাখো। কি বলছিলাম এখন কি বলছি আমাকে বলো। এখন বলছিলাম N ইকুয়াল টু X না, ইকুয়াল টু গ্রাম তুল্য সংখ্যা, NX ইকুয়াল টু গ্রাম তুল্য সংখ্যা। সালফিউরিক অ্যাসিডের গ্রাম তুল্য সংখ্যা বের করো। গ্রাম তুল্য সংখ্যা বের করো। N মানে কি? মোল সংখ্যা। কেউ যদি বলে N মানে কি, স্যার বুঝি নাই। N মানে হচ্ছে মোল সংখ্যা, মোল নাম্বার, অথবা মোল সংখ্যা বের কর, মোল নাম্বার। আবার একজনে বলবে মোল নাম্বার মানে হচ্ছে 11টা সংখ্যা। না না না, মানে কত মোল? এটা 1 মোল না, এই 1 মোল। এরপর সরি মার্কসের মোল কত? 2 মোল না, সরি 2 মোল না, এটাও কিন্তু 1 মোল বলতেছে। এটা আচ্ছা এটা কি 1 মোল? আচ্ছা এটা 1 মোল কেমনে? এটা 2 মোল হবে। খেয়াল করে দেখতো, তুই Na2 ওরা নিয়ে 1 মুসিবত আছে, প্লাস কত হবে? পানি হবে। তাহলে এটা কত মোল হবে? 2 মোল হবে। কেন? কারণ একটা এসি 2টা ক্ষার খেতে পারে। আচ্ছা এটা সালফিউরিক অ্যাসিডের ক্ষারক করতো না, কারণ সালফিউরিক অ্যাসিড তুল্য সংখ্যা কত? 2। তুল্য সংখ্যা 2 মানে তার ক্ষারকত্ব কত? 2।
ক্ষারের কত 2 প্রমাণ পাইছো? আচ্ছা আমাকে বলো, আমাকে কিছু আজকে সালফিউরিক অ্যাসিডের গ্রাম তুল্য সংখ্যা বের করো, তাহলে n মানে হচ্ছে 1 ইনটু কত x মানে তুল্য সংখ্যা ইকুয়াল টু কত হবে 2 হবে। এটা তুল্য সংখ্যা বের করতে বলছে, তুল্য সংখ্যা না গ্রাম তুল্য সংখ্যা, তাহলে n এর মান কত 2, x এর মান কত, সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত, এটা একটা ক্ষার, ক্ষারের ক্ষেত্রে তুল্য সংখ্যা কেমনে বের করে, সে কয়টা প্রোটন দান করছে একটা, তাহলে আনসার কত হবে, প্রোটন না সরি ক্ষার OH আনসার কত হবে একটা, তাহলে আনসার কত হবে 2। অর্থাৎ তার গ্রাম তুল্য সংখ্যা 2, তার গ্রাম তুল্য সংখ্যা, অর্থাৎ গ্রাম তুল্য সংখ্যা কখনো কি হয় না, ভিন্ন হয় না, গ্রাম তুল্য সংখ্যা কখনো কি হয় না, ভিন্ন হয় না। আবার দেখো H3PO4 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল টু কত হবে Na3PO4 প্লাস কত হবে পানি হবে না, তো এটা তুমি তুল্য সংখ্যা বের করো কত হবে 3, এটা কত হবে 1 হাবি জাবি যা হবে এখানে কত 3 3 3 মিলে 6 6 মিলে 3। খেয়াল করে দেখো এটার গ্রাম তুল্য সংখ্যা বের করো n ইনটু x, তাহলে n মানে কত 1, x কত H3PO4 এর তুল্য সংখ্যা একটু আগে বের করে দেখাইছিলাম, তুল্য সংখ্যা স্যার কিভাবে বের করে স্যার ভুলে গেছি, আরে ভাই H3PO4 অক্সিজেন কয়টা আছে 3টা আছে, ক্ষমা করো আমারে, এটা দেখাইছিলাম 3, তুল্য সংখ্যা কত 3, এটার গ্রাম তুল্য সংখ্যা বের করো, মোল সংখ্যা কত 3, তুল্য সংখ্যা কত 1, আরে ভাই nx দেখ না, n হচ্ছে মোল সংখ্যা, এই তো মোল সংখ্যা, x হচ্ছে 1, এই তো 1 ইকুয়াল টু কত হবে 3, সো গ্রাম তুল্য সংখ্যা সবসময় সেম হবে, অর্থাৎ গ্রাম তুল্য সংখ্যা সবসময় সেম থাকে যে কোনো ক্ষেত্রে। তুই খেয়াল করে দেখ গ্রাম তুল্য সংখ্যা, তুই এখন যদি বলস যে ভাই এটা দেখান n2 প্লাস H2 মিলে 2NH3, কি করছে এটা, হ্যাঁ ঠিক আছে, এটা মিলে কি হচ্ছে 3, নাইট্রোজেনের গ্রাম তুল্য সংখ্যা, আচ্ছা এটা তো আমি ইয়াতে বলে গেছি, আচ্ছা না না এগুলো টাইপের না, এগুলো হচ্ছে একটু বেশি অ্যাডভান্স হয়ে গেছি তাই না, N2H2O3 দেখাতে পারবা, পারবা এটা, আচ্ছা নাইট্রোজেনের গ্রাম তুল্য সংখ্যা, হাইড্রোজেনের গ্রাম তুল্য সংখ্যা পারবা, আচ্ছা পারবা তো, এটা পারবা, স্যার বুঝি নাই কেমনে, এটা পারবা। আচ্ছা নাইট্রোজেন অধাতু নাকি ধাতু, নাইট্রোজেন ধাতু নাকি অধাতু, খেয়াল করে দেখো তো, নাইট্রোজেনের তুল্য সংখ্যা কত 2 2 2, নাইট্রোজেনের তুল্য সংখ্যা কত হবে 2 হবে, হাইড্রোজেনের তুল্য সংখ্যা কত, আচ্ছা হাইড্রোজেনের তুল্য সংখ্যা বের করো 3 ইনটু তুল্য সংখ্যা কত আমাকে বলো, বের করে কেমনে এটা খেয়াল করে দেখো, নাইট্রোজেনের তুল্য সংখ্যা কত আমাকে বলো 3 না, সরি হাইড্রোজেনের তুল্য সংখ্যা কত 2 ইনটু 2 মিলে কত হবে 4 হবে। এটা হাইড্রোজেনের তুল্য সংখ্যা যদি বের করতে চাই ওই দিন কি পড়েছিলাম 2 ইনটু 2 না, অধাতুর ক্ষেত্রে তুল্য সংখ্যা কেমনে বের করে, তার যোজনী কত 1, 1 এর সাথে 2 হবে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হাইড্রোজেনের যোজনী কিন্তু 1, সো হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কয়টা 3টা, সো আনসার কত হবে 6 হবে, তাই না। ঠিক কিভাবে নাইট্রোজেনের খেয়াল ক্ষেত্রে বের করে দেখো তো, নাইট্রোজেনের এখানে যোজনী কত, নাইট্রোজেনের মোল সংখ্যা কত 1, নাইট্রোজেনের যোজনী কত, ছোটবেলা থেকে পড়ে আসছি 3 3 ইনটু 2 কত 6। আচ্ছা এটা যারা বুঝো নাই এটা নিয়ে একটা সমস্যা আছে, খেয়াল করে দেখো, নাইট্রোজেন হচ্ছে অধাতু, যারা বুঝো না একটা আরেকবার দেখো, নাইট্রোজেন হচ্ছে অধাতু, অধাতুর ক্ষেত্রে তুল্য সংখ্যা কি বলছিলাম, ফার্স্টটা হচ্ছে নাইট্রোজেনের যোজনী কত 3, বাট নাইট্রোজেন পরমাণু কয়টা 2টা, সো আনসার কত হবে 6, তুল্য সংখ্যা হচ্ছে 6, নাইট্রোজেনের তুল্য সংখ্যা কত হবে 6, তুল্য সংখ্যা কত হবে 6। হাইড্রোজেনের তুল্য সংখ্যা কত হবে, হাইড্রোজেন হচ্ছে অধাতু, সো অধাতুর ক্ষেত্রে কিভাবে তুল্য সংখ্যা বের করে, ফার্স্ট অফ অল যোজনী কত হাইড্রোজেনের 1, পরমাণু সংখ্যা কয়টা 2টা, আনসার কত হবে 2, তুল্য সংখ্যা কত হবে 2, বাট হাইড্রোজেনের ক্ষেত্রে তার মোল সংখ্যা কত 3টা, এই NX এটা হচ্ছে x, x মানে তুল্য সংখ্যা, এটা হচ্ছে কি n, আর এটা কি, এটা হচ্ছে n মোল সংখ্যা, আর এটা কি x, এটাও 6 এটাও 6। নাইট্রোজেনের যোজনী কিন্তু 3 আমরা জানি না, আরে এটা তো আর মার খাবি, নাইট্রোজেনের যোজনী কত 3, 2 কেন গুণ করছি, কারণ নাইট্রোজেন অধাতু। আচ্ছা অধাতু বুঝলা কেমনে, লাস্টে আম নাই, যতগুলো আম আছে সবগুলো ধাতু, লাস্টে আম আছে, নাইট্রোজেন আম আছে, ম্যাগনেসিয়াম আম আছে, তাহলে ম্যাগনেসিয়াম ধাতু। ধাতুর ক্ষেত্রে যোজনী হিসাব করা হয়, আর অধাতুর ক্ষেত্রে যোজনী ইনটু পরমাণু সংখ্যা, পরমাণু কয়টা 2টা, হাইড্রোজেন পরমাণু কয়টা 2টা, সেজন্য 2 দ্বারা গুণ করছিলাম। এটা কি বের করছি তুল্য সংখ্যা, এটা হচ্ছে x, এটা x, এটা কি x, সো x টু তুল্য সংখ্যা ইকুয়াল টু NX, NX মানে কি গ্রাম তুল্য সংখ্যা। বুঝা গেছে, কিছু মাথা ঢুকতেছে নাকি কনফিউশন এখনো, এখনো কি কনফিউশন এখনো মাথায় কিছু ঢুকতেছে। সো গ্রাম তুল্য সংখ্যা কখনো কি হবে না, কখনো ভিন্ন হবে না, গ্রাম তুল্য সংখ্যা কখনো যান জুড়ে চলেও যায়, কখনো গ্রাম তুল্য সংখ্যা কখনো ভিন্ন হবে না, মানে প্রত্যেকটা বিক্রিয়কের গ্রাম তুল্য সংখ্যা সমান হবে। সেটা বলছিলাম যে রাসায়নিক বিক্রিয়ায় গ্রাম তুল্য সংখ্যা কখনো কি হয় না, ভিন্ন হয় না। মাথায় ঢুকছে কিনা? আচ্ছা এখন আসি মেইন পড়ায়।
এতক্ষণ কি আলোচনা করছি? আজকের পড়াটা একটু ট্রিকি ছিল, যারা যারা হয়তো ক্লাস করছো তারা হচ্ছে 3 মোল হাইড্রোজেনের সাথে কেন এটা তো থাপড়া দিচ্ছে করে এখন 3 মোল হাইড্রোজেন কেন হচ্ছে ভাই? সমতাকরণ বুঝো? আচ্ছা একটু করে সমতাকরণ দেখাচ্ছি, বাবুদেরকে সমতাকরণ দেখাচ্ছি। দেখো N2 প্লাস H2 মিলে কি হচ্ছে 2NH3। আচ্ছা সমতাকরণ কেন হয়েছে? সমতাকরণ কেমন হয়েছে? দেখো সমতাকরণ তো ভাই করতে হবে, নাইট্রোজেন এখানে একটা, নাইট্রোজেন এখানে দুইটা, হাইড্রোজেন এখানে দুইটা, হাইড্রোজেন এখানে তিনটা, হাবি যাবে হচ্ছে না তো এটা। তো কি করতে হবে? এটা অশুভমুখী বিক্রিয়া। এটা কেমনে? আচ্ছা ধরো এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, এটাকে সি ধরলাম, এইখানে কয়টা টুয়াইস এ। সমতাকরণ কিভাবে করতে হয়? এটা এ বি সি ধরলাম, এ বি সি। সমতাকরণ কিভাবে করছি? অনেকভাবে সমতাকরণ করা যায়, তবে একটা সমতাকরণ করার সিস্টেম হচ্ছে নাইট্রোজেন কয়টা? দুইটা, তাহলে টুয়াইস এ। এখানে নাইট্রোজেন কয়টা? একটা, তাহলে টুয়াইস এ ইকুয়াল টু কত হবে? সি হবে। ঠিক আছে, কিভাবে? এখানে হাইড্রোজেন কয়টা? টুয়াইস বি। এখানে হাইড্রোজেন কয়টা? 3C। সবচেয়ে বেশি সংখ্যক কোনটা আছে এখানে? এ বি নাকি সি? সবচেয়ে বেশি কোনটা? সি আছে দুইবার, তাহলে সিটাকে, যেটা সবচেয়ে বেশি আছে সেটাকে 1 ধরো। এগুলো আমি অবশ্য পড়াবো, আরেকবার পড়াবো, চিন্তা করিও না। তো সিটাকে 1 ধরলে তাহলে আনসার কত হবে? এ ইকুয়াল টু কত হবে? সিটাকে 1 ধরো, তাহলে এ ইকুয়াল টু কত হবে? হাফ হবে। সিটাকে 1 ধরছো, 2b ইকুয়াল টু কত হবে? 3 হবে। সো বি ইকুয়াল টু কত হবে? 3/2 হবে। এখন তুমি আনসারটা বসাও, এর জায়গায় বসাও। এটা এ ধরছো না, তাহলে এতে কি বসাচ্ছ? হাফ বসাচ্ছ, তাহলে হাফ ইন্টু কত বসাবা? নাইট্রোজেন। এরপরে বিতে কত বসাচ্ছ? 3/2, সো 3/2 বসাও। 3/2 তে কি বসাবা? হাইড্রোজেন। এরপরে নাইট্রোজেন, অ্যামোনিয়া হচ্ছে সি। সি কত ধরছো? 1 ধরছো না, তাহলে 1 ধরো। 1 মানে হচ্ছে অ্যামোনিয়া। এখন ভগ্নাংশ বাদ দিতে হবে। তো ভগ্নাংশ বাদ দিতে হলে কি করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে না? সো 2 দ্বারা গুণ করে দাও। 2 দ্বারা গুণ করে দাও। সো 2 দ্বারা গুণ করলে 2 2 কাটাকাটি গেছে। 2 দ্বারা গুণ করছস, 2 দ্বারা গুণ করছস, 2 দ্বারা গুণ করছস। সো 2 দ্বারা গুণ করলে কাটা কাটি, কাটা কাটি, কাটা কাটি, কাটা কাটি, N2 প্লাস 3H2 এবং 2NH3। আচ্ছা এগুলো পড়াবো, এগুলো জাস্ট একটা হচ্ছে একটা ট্রিক্স। এই ট্রিক্স গুলো সামনে আসবে, এগুলো দিয়ে আমরা সমতাকরণ করবো, বুঝা গেছে? আচ্ছা দেখো আমরা ট্রিক্স আস্তে আস্তে পড়া, এগুলো পরের পড়া। ফার্স্ট অফ অল খেয়াল করে দেখো, এখন আমি আছি মোলারিটি এবং নরমালিটিতে। মোলারিটি অ্যান্ড নরমালিটি, মোলারিটি এবং নরমালিটি রিলেশনশিপ। হ্যাঁ, রিলেশন বললে অনেক মজা লাগে। দেখো মোলারিটি এবং নরমালিটি, মোলারিটি এবং নরমালিটি, রিলেশন বিটুইন মোলারিটি এবং নরমালিটি। কি বললাম? রিলেশন বিটুইন, রিলেশনশিপ দিব না, রিলেশনশিপ দিলে সমস্যা আছে। রিলেশন বিটুইন দিব, বিটুইন অ্যান্ড সব একটা হেডলাইন দাও, অনেক বড় একটা হেডলাইন দাও। রিলেশন বিটুইন এম এবং এন। রিলেশন বিটুইন কি হবে? এম এবং এন। মোলারিটি এবং নরমালিটির মধ্যে সম্পর্কটা কি? কি সম্পর্ক হতে পারে মোলারিটি এবং নরমালিটির মধ্যে? ফার্স্ট অফ অল দেখো, ছোটবেলা থেকে পড়ে আসছিলাম মোলারিটি মানে হচ্ছে, মোলারিটি কিন্তু আমরা 9-10 এ পড়ছিলাম মনে হয়। মোলারিটি ইকুয়াল টু কত হবে? উপরে কি থাকে আমাকে বলো? দ্রবের ভর, অর্থাৎ দ্রবের মোল সংখ্যা। মোল সংখ্যা মানে কি? এন। নরমালি দ্রবের মোল সংখ্যা মানে কি? দ্রবের মোল সংখ্যা মানে কি? এন না? আচ্ছা, দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা, অর্থাৎ মোলারিটি মানে হচ্ছে এক লিটার সলিউশনে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা মোলারিটি বলে। ছোটবেলা থেকে এটা পড়ে আসছিলাম। মোলারিটি মানে কি? দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা কি বলা হয়? মোলারিটি বলা হয়। দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা কি বলা হয়? মোলারিটি বলা হয়। তাহলে এন ডিভাইড বাই কত হবে? ভি হবে। ভাই একটা কাজ করেন, এটাকে 1 নাম্বার দেন। এরপরে নরমালিটি, উপরে কি থাকবে আমাকে বলো? উপরে নরমালিটির উপরে কি থাকবে? বল না। নরমালিটির উপরে কি থাকবে? গ্রাম তুল্য সংখ্যা। গ্রাম তুল্য সংখ্যা উপরে কি থাকবে? গ্রাম তুল্য সংখ্যা। নিচে কি থাকবে? আয়তন থাকবে। সেই রেখা দাও 2 নাম্বার। 2 কে 1 দ্বারা ভাগ করো। কি করতেছেন এগুলো? আরে ভাই দেখ আগে গ্রাম তুল্য সংখ্যা। 2 কে 1 দ্বারা ভাগ করো, তাহলে দেখা যাবে গ্রাম তুল্য সংখ্যা ডিভাইড বাই কত হবে? ভি হবে। ভাগ করতে বলছে, ভাগ 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 মানে এই সিস্টেম ভাগ করতে বলছে। নিচে কি হবে? এন হবে, নিচে কি হবে? ভি হবে। সো ভাই ভি ভি কাটাকাটি দেন, ইকুয়াল টু কত হবে? স্যার কি করতেছেন এটা? তাড়াতাড়ি দেখো, ইকুয়াল টু কি হবে? গ্রাম তুল্য সংখ্যা। সো গ্রাম তুল্য সংখ্যা লিখো, গ্রাম তুল্য সংখ্যা, গ্রাম তুল্য সংখ্যা ডিভাইডেড বাই এন। এন। আচ্ছা, এটা গেল নরমাল কথাবার্তা। তো গ্রাম তুল্য সংখ্যা ইকুয়াল টু কি? আবার পুরো আসছি একটু আগে। গ্রাম তুল্য সংখ্যা মানে কি? উপরে দেওয়া ভর ডিভাইড বাই তুল্য ভর। দেওয়া ভর মানে ডব্লিউ ডিভাইড বাই কি হবে? ও স্যার গ্রাম তুল্য সংখ্যা মানে দেওয়া ভর ডিভাইড বাই তুল্য ভর। নিচে কি হবে? দেওয়া ভর ডিভাইড বাই তুল্য ভর। মাথা গেছে আমার। দেওয়া ভর ডিভাইড বাই তুল্য ভর।
তুল্যভরকে ই দ্বারা প্রকাশ করা হয়। আরে গ্রাম তুল্য সংখ্যা ইকুয়াল টু দেওয়া ভর ডিভাইড বাই তুল্যভর, এটা মুখস্থ করতে হবে। গ্রাম তুল্য সংখ্যা ইকুয়াল টু দেওয়া ভর ডিভাইড বাই তুল্যভর, আর n ইকুয়াল টু কি হবে w ডিভাইড বাই m, এটা তো জানি। এখন আবার দেখো w আবার কাটাকাটি গেছে, উপরে কি হবে m ডিভাইড বাই e। প্রশ্ন হচ্ছে m মানে কি? ও স্যার m মানে কি? m মানে হচ্ছে আণবিক ভর। m মানে কি? আণবিক ভর না? আর ই মানে কি? তুল্যভর। তাহলে আণবিক ভর ডিভাইড বাই তুল্যভর। আবার আমি একটু আগে পড়ছিলাম, স্যার একটু আগে কি পড়ছিলাম, দেখো ই ইকুয়াল টু কি m ডিভাইড বাই x, ই ইকুয়াল টু কি m ডিভাইড বাই x, ইকুয়াল টু কি আমাকে বলো m ডিভাইড বাই x না? সো আণবিক ভর ডিভাইড বাই তুল্যভর, আণবিক ভর ডিভাইড বাই কি হবে? তুল্য ভর হবে। তাহলে m ডিভাইড বাই x ইকুয়াল টু কি হবে? m ডিভাইড বাই x হবে। সো m কাটাকাটি যাবে না, ইকুয়াল টু m ডিভাইড বাই x না, m কাটাকাটি যাবে, x টা উপরে চলে আসবে। ইকুয়াল টু m ডিভাইড বাই x, তাই না? সো আণবিক ভর ডিভাইড বাই, আমি কি দিছি আমাকে বলো, আণবিক ভর ডিভাইড বাই কি দিছি? তুল্য সংখ্যা দিছি। আণবিক ভর ডিভাইড বাই আণবিক ভর ডিভাইড বাই তুল্যভর, তুল্যভর ইকুয়াল টু আণবিক ভর ডিভাইড বাই তুল্য সংখ্যা। উপরে কি আছে আমাকে বলো? উপরে আছে আণবিক ভর, ঠিক আছে, উপরে আছে আণবিক ভর। সো খেয়াল করে দেখো, যদি এটা যদি প্রকাশ করতে চাই কি হয় আমাকে বলো। দেখো 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 আমি কোথাও কি মিস্টেক করছি? গ্রাম তুল্য সংখ্যা ইকুয়াল টু n, গ্রাম তুল্য সংখ্যা দেওয়া ভর ডিভাইড বাই তুল্যভর, n ইকুয়াল টু কি হবে? w বাই ডিভাইড বাই m। সো w কাটাকাটি গেছে, w কেন কাটাকাটি গেল, উপরে m ডিভাইড বাই e, ঠিক আছে। e ইকুয়াল টু কি দিতে হবে? তুল্যভর ইকুয়াল টু আণবিক ভর ডিভাইড বাই তুল্য সংখ্যা, ওকে। আচ্ছা খেয়াল করে দেখো, x টা যদি উপরে উঠে যায়, মোলারিটির সাথে নরমালিটি, আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি, ওকে ফাইন ফাইন ফাইন, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দেখো, সো m কাটাকাটি গেছে না, m কাটাকাটি গেছে, উপরে কি আছে? x আছে। সো দেখো x ইকুয়াল টু কি আমাকে বলো, এখানে কি ছিল? 2 কে 1 দ্বারা ভাগ করছে না? তাহলে 1 দ্বারা ভাগ করলে কি আসে? উপরে কি ছিল আমাকে বলো? মোলারিটি এবং নরমালিটি। সো 2 কে 1 দ্বারা n ডিভাইড বাই কত? m। ঠিকই ছিল, মনে করছিলাম হয়তো তাড়াহুড়া করতে গিয়ে ভুল করে ফেলেছি, তাই না? সো n ইকুয়াল টু কত হবে? mx হবে, ঠিক আছে। n ইকুয়াল টু কত হবে? mx হবে। সো পারফেক্ট এটা, হ্যাঁ কাটাকাটি গেছে। খেয়াল করে দেখো m ডিভাইড বাই e মানে কি? m ডিভাইড বাই e ইকুয়াল টু m ডিভাইড বাই x, কারণ m হচ্ছে আণবিক ভর আর e ইকুয়াল টু কি? তুল্যভর। তুল্যভরকে কিভাবে প্রকাশ করা হয়? m ডিভাইড বাই x। তাহলে m ডিভাইড বাই x লিখলাম, এই m ডিভাইড বাই x লিখছি। কোথায় লিখছি? কোথায় লিখছি জানি না, আচ্ছা লিখছি একটা জায়গায়, m ডিভাইড বাই x, তো এই জায়গায় m ডিভাইড বাই x। সো লেখার পরে m কাটাকাটি যাবে, কারণ x টা উপরে গেছে, এটা হচ্ছে x, আর ইকুয়াল টু m ডিভাইড বাই m, এটা করতে আসলো, এটা আসলে মূলত ওখান থেকে যে 2 কে 1 দ্বারা যখন ভাগ করছো, এই যে 2 কে 1 দ্বারা ভাগ করা মানে কি? এই যে আমার কোথাও নরমালিটিকে n দ্বারা, মানে এই নরমালিটি উপরে থাকবে আর n নিচে থাকবে, কেন? কারণ 2 কে 1 দ্বারা ভাগ করছো, তাহলে n ডিভাইড বাই m, তাহলে লিখতে পারি n ইকুয়াল টু mx। সেজন্য আমি তোমাকে একটু একটা কথা লিখছিলাম, সেটা হচ্ছে কি 0. একটা ম্যাথ দেখো, 0.4 মোলারিটি H2SO4 এর নরমালিটি বের করে দেখাও। তো সেক্ষেত্রে আমি কিভাবে ম্যাথটা করবো, দেখো n হচ্ছে কত বের করতে বলছে, তাহলে n বের করলাম। 0.4 হচ্ছে মোলারিটি, তাহলে mটা কি? এই mটা কি? মোলারিটি। আচ্ছা অনেকে বলছে স্যার এই mটা কি? এটা হচ্ছে মোলারিটি। 2 কে 1 দ্বারা ভাগ করছো না, দেখো 2 হচ্ছে এটা, 1 হচ্ছে এটা। মোলারিটি মানে কি? বড় হাতের m, আর নরমালিটি মানে কি? ছোট হাতের m। সো 2 কে 1 দ্বারা ভাগ করলে n ডিভাইড বাই m হচ্ছে না? এই n ডিভাইড 2 কে 1 দ্বারা ভাগ করলে কি হয়? n ডিভাইড বাই m হচ্ছে না? 2 কে 1 দ্বারা ভাগ করলে n ডিভাইড বাই m, আর এখানে এটা কাটাকাটি গেছে। দেখো আবার বলতেছি, ফার্স্ট অফ অল গ্রাম তুল্য সংখ্যা ডিভাইড বাই হচ্ছে কি? আমার মোল সংখ্যা ডিভাইড বাই আয়তন। সো আয়তন আয়তন কাটাকাটি গেছে। গ্রাম তুল্য সংখ্যা ডিভাইড বাই কি আমাকে বলো? মোল সংখ্যা, তাই না? গ্রাম তুল্য সংখ্যা ইকুয়াল টু কি? মোল সংখ্যা। মোল সংখ্যা ইকুয়াল টু কি? w ডিভাইড বাই m। গ্রাম তুল্য সংখ্যা ইকুয়াল টু দেওয়া ভর ডিভাইড বাই তুল্যভর। সো w কাটা গেছে, m ডিভাইড বাই e হইছে। আবার m ইকুয়াল টু আণবিক ভর, e ইকুয়াল টু তুল্যভর, তুল্যভর ইকুয়াল টু m ডিভাইড বাই x। তো m কাটা গেছে, লাস্টে কি থাকছে? x। x ইকুয়াল টু আবার n ডিভাইড বাই m, n ইকুয়াল টু mx। সো 0.4 মোলার সালফিউরিক অ্যাসিডের নরমালিটি কত? তাহলে আমি বের করতে পারি কি? 0.4 ইনটু 2। কেন ভাই? কারণ n ইকুয়াল টু mx, n মানে নরমালিটি, মোলারিটি মানে হচ্ছে কত? 0.4 আর 2 কেন? কারণ তুল্য সংখ্যা বের করতে বলছে। কার তুল্য সংখ্যা? সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা, যেটা হচ্ছে 2। তাহলে आंसर কত হবে? 0.8 নরমালিটি। সো ক্লাস আজকে এখানে থাকবে। সো ক্লাস আজকে এখানে থাকবে, বুঝতে পারছো? আচ্ছা আমি ওই জায়গায় একটু কনফিউশনে পড়ে গেছি, বাট ওটা ঠিক হয়ে গেছে। সো সবাই একটু নোট ডাউন করবা, আর এই লেকচারটা দেখতেছো যেভাবে আগাচ্ছি সেভাবে আগাতে থাকলে আর বেশি দিন নাই, আর বেশি দিন আছে, আমার মনে হয় না আর বেশি দিন আছে। x
ইকুয়াল টু n ডিভাইড বাই m করতে আসলো? ভেরি গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন, শাবাশ বেটা, এভাবে কোশ্চেন করবি। n ডিভাইড বাই m হচ্ছে 2 কে 1 দ্বারা ভাগ করলাম, যে 2 কে 1 দ্বারা ভাগ করলাম,